এটা খুব ভালো এই রেকর্ডিংটা, এটা তোমার গুগল তোমার সরি ক্রোমের এক্সটেনশন। তোমাদের এতক্ষণ ধরে পড়াই মাত্র 200 MB রেকর্ড হয়ে যায় জানো, 2.5 ঘন্টার ভিডিও, 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও উইথ ফুল ক্লিয়ারিটি। দেখেছো তো ভিডিওগুলো ক্লিয়ারিটি কেমন? বিশাল ক্লিয়ার, অডিও থেকে শুরু করে ভিডিও সব ক্লিয়ার, দারুণ। চলো, সো আজকে যেটা দেখবো আমরা ইন্ডাকশন মোটরের আগে একটু কনস্ট্রাকশনের কিছু পার্ট দেখবো। হ্যাঁ দেখো, ইন্ডাকশন মোটর কনস্ট্রাকশন। ভালো করে বোঝো কনস্ট্রাকশনের পার্ট বলতে কি বোঝায়। ফার্স্ট হচ্ছে আমরা দেখবো স্টেটার সম্বন্ধে, স্টেটার কি, তারপরে রোটার। তাহলে স্টেটার সম্বন্ধে তোমরা এখানে কি কি ডেটা জানো, দেখো যেগুলো জানো সেটা হচ্ছে স্টেটারে সাপ্লাই দেই আমরা। ভালো করে দেখো, বুঝে নাও, আমি একটা নোটস পাঠিয়ে দেবো, পড়ে নেবে বা লিখে নেবে, ঠিক আছে? মানে থিওরিটা, মানে বিহাইন্ড দ্য স্টেটারে কি কি হয় না হয় সব থিওরি আমি পাঠিয়ে দেবো। তাহলে সাপ্লাই দিচ্ছি স্টেটারে, দিয়ে তারপর কি তৈরি হয়, আরএমএফ কোথায় তৈরি হয়, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড স্টেটার ওয়াইন্ডিং এ। স্টেটারে যে ওয়াইন্ডিংটা থাকে সেটা কি থাকে, 3 ফেজ ওয়াইন্ডিং, রাইট? আর সাপ্লাইটা যেটা দেওয়া হয় ওটাকে ব্যালেন্স সাপ্লাই বলে। তো হোয়াট ইজ ব্যালেন্স সাপ্লাই? ব্যালেন্স মানেই হচ্ছে 120 ডিগ্রি অ্যাপার্ট, মানে প্রত্যেকটা ফেজ একে অন্যের সাথে 120 ডিগ্রি অ্যাপার্ট। তাহলে 3 ফেজ ওয়াইন্ডিং থাকে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। আর কি হয় বলো স্টেটারে, আর কি হয়? বলো। এবার দেখো স্টেটারে তেমন আর কিছু ব্যাপার নেই। স্টেটারে আমাদের কি থাকে, এরকম স্লট থাকে। সেই স্লটের টাইপ গুলো আমি তোমাদের বলেছি, ওপেন, সেমি ওপেন, তারপর কি ক্লোজ, রাইট? হ্যাঁ স্যার, তিনটে। তো যাই হোক এরকম টাইপের স্লট থাকে। এই হচ্ছে আমাদের স্টেটার। এটাকে আমি সুন্দর করে ইলাবোরেট করে আমার খাতায় লিখে রেখেছি। তো তারপরে একটা এখানে কথা আছে, হোয়েন এভার কারেন্ট ক্যারিং বাই টু সাকসেসিভ কন্ডাক্টর ইজ ইন অপোজিট ডাইরেকশন, এ পোল ইজ ইনডিউসড বিটুইন দেম। তাদের মাঝখানে পোল ক্রিয়েট করে যখন দুটো, whenever current carried by a two successive conductor is in opposite direction। তার মানে বলতে চেয়েছে যে, সরি দেখো ধরো এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এটা ক্রস, এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরের এটা ডট, ওকে? তাহলে এখান থেকে যখন কারেন্ট ফ্লো করছে, এখান থেকে যখন কারেন্ট ধরো এই ডাইরেকশনে ফ্লো করছে, কেন এই ডাইরেকশনে করবে কেউ বলতে পারবে? ভালো করে বোঝো। যখন আমরা অ্যারোর পেছন দিকটা দেখি তখন ওই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার মানে দেখো, আমাকে দেখো, তুমি ক্রস মানে হচ্ছে তোমার অ্যারোর, মানে তোমার এটা পেন আছে, এই পেনের পেছন দিকটা হচ্ছে ক্রস, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ডট মানে কি, কারেন্ট বেরিয়ে আসছে, ক্রস মানে কারেন্ট ঢুকছে, তার মানে তুমি পেছনটা দেখতে পাচ্ছ। তাহলে কারেন্ট যদি, এই থামটা যদি আমার কারেন্ট হয়, তাহলে এই চারটে আঙ্গুল তখন আমার কি হবে, ডাইরেকশন অফ ফ্লাক্স। ক্লিয়ার? তার মানে কারেন্ট ঢুকছে এইভাবে, এই চারটে আঙ্গুল আবার ফ্লাক্স। তাহলে দেখো এখানে এটা কি হলো, তাহলে এই ডাইরেকশনে ফ্লাক্স কি ক্লকওয়াইজ রোটেশন করবে, রাইট? সেম ভাবে যদি আমার কারেন্ট বেরিয়ে আসে, তার মানে কলমের নিবটা মনে রাখবে, কলমের নিব মানে কারেন্ট বেরিয়ে আসছে। তাহলে দেখো এই থামটা আমি আমার দিকে নিয়েছি, তোমরা বুঝতে পারছো, তোমরা দেখতে উল্টো দিকটা, তার মানে এই দিকে তখন কি হচ্ছে, কারেন্ট বেরিয়ে যাচ্ছে তো স্যার, তখন অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লাক্সের ডাইরেকশন। তাহলে দেখো এই যে, তাহলে এখানে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এখানে কথাটা বলছে কি, when ever current carried by a two successive conductor, দুটো কন্ডাক্টর যখন কারেন্ট ক্যারি করছে, ইজ ইন অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে এ পোল ইজ ইনডিউসড বিটুইন দেম, তাদের মাঝখানে একটা পোল ক্রিয়েট হবে। তাহলে এইখানে কি, এখানে যে মাঝখানে যে পোলটা ক্রিয়েট হবে, এটা কি ওপর থেকে নিচের দিকে নামছে তো ফ্লাক্সটা,
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এয়ার মিডিয়ামে ওপর থেকে যদি নিচের দিকে নামে তাহলে কি হচ্ছে এটা? ওটা নর্থ, মানে যেখান দিয়ে বেরাচ্ছে ওটা নর্থ, আর যেখানে ঢুকছে ওটা সাউথ। হ্যাঁ হ্যাঁ, যেটা সাউথ। এই না না, ইয়ে উল্টো হবে না? এটা এন উপরেরটা সাউথ হবে, নিচেরটা নর্থ হবে স্যার, কারণ ওটা তো এয়ার মিডিয়াম তো। এন থেকে এস এর দিকে যায় তো। হ্যাঁ, আবার ম্যাগনেটিক মিডিয়ামের ভেতরে কি হয়? এস থেকে এস থেকে এন এর দিকে। এন এর দিকে যায়। তাহলে এই কন্ডাক্টর গুলো কোথায় প্লেসড করা আছে? এয়ার মিডিয়ামে। না, না না, স্টেটারের মধ্যে এইখানে তো পড়া আছে। এইখানে প্লেসড করা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এটা কি? এটা স্টেটার কোর। এটা কি স্টেটার কোর, রাইট? ইয়েস স্যার। Yes, sir. তাহলে এটা আমাদের এন পোল, এটা এস পোল। তাহলে এস থেকে এন এর দিকে, তার মানে এটা কি উইথিন আ ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এটা আমি ভুল বলেছি, এটা এয়ার মিডিয়াম নয়, এটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভেতরে। ঠিক আছে তো? হুম। এই জিনিসটা সবসময় মনে রাখবে সবাই। তার মানে যখন এই পাশাপাশি দুটো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, যদি সেটা অপোজিট ডাইরেকশনে হয়, তাহলে কি স্টেটার পোল ক্রিয়েট হয়। তাহলে স্টেটার পোল কি করে ক্রিয়েট হয় বুঝতে পারছো তো? ইয়েস স্যার। আর এই স্টেটার পোলটা, বলো। স্যার এটা স্টেটারের মধ্যে বলে এরকম হচ্ছে, এটা যদি এয়ার মিডিয়াম হতো তখন তাহলে উল্টো দিকে হতো, এন থেকে। হ্যাঁ, তাহলে মনে রাখবে যে একটা মোটর ঘোরার জন্য মিনিমাম কন্ডিশন হচ্ছে স্টেটার পোল, মানে নাম্বার অফ স্টেটার পোল ইকুয়ালস টু নাম্বার অফ রোটার পোল হবে। বুঝলে? নাম্বার অফ স্টেটার পোল ইকুয়ালস টু নাম্বার অফ স্টেটার পোল হবে। ঠিক আছে? স্যার আর বলছি যে এর যে ওয়াইন্ডিং গুলো, এখানে কারেন্ট কি সবসময় অপোজিট ডাইরেকশনে ফ্লো করে? আমি কন্ডাক্টর গুলোকে এভাবে প্লেস করব যে একটা কন্ডাক্টর দিয়ে যদি কারেন্ট যায় আর একটা কন্ডাক্টর দিয়ে আসবে। তার মানে 3 ফেজ ওয়াইন্ডিং তো না, 3টে ফেজকে প্লেস করা থাকে। ঠিক আছে? কনস্ট্রাকশনটা না দেখালে একটু চাপের ব্যাপার বোঝাটা। এটা অ্যাকচুয়ালি মানে ল্যাবে ছাড়া বোঝানো মুশকিল, বুঝতে পারলে? একটু তোমাদের কিছুটা অ্যাজাম্পশন করে নিতে হবে। হ্যাঁ, তাহলে এবার এবার এখানে কি থাকে? একটা তো কন্ডাক্টর থাকে না, এখানে অনেকগুলো সাকসেসিভ কন্ডাক্টর একসাথে অনেকগুলো থাকে, এটা দিয়ে যাচ্ছে, এগুলো দিয়ে আসছে। বুঝতে পারলে তো? দিয়ে এখানে পোল ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, দেখবে কোনোদিনও কয়েল শুধু একটা কোনো কয়েল র্যাপিং যদি দেখো একভাবে করা হয় না। একটা এইভাবে দিল, আবার একটা এইভাবে, আবার একটা এইভাবে, এইভাবে একটা সিস্টেম আছে। ওটা কি বললাম, বুঝলে? Yes, sir. হ্যাঁ, চলো। সো এই জায়গাটা একটু পড়ে নেবে, এইটুকুই বলার ছিল। এবার দেখো রোটার কনস্ট্রাকশন, যেটা তোমরা অনেক কম জানো। তাহলে আমাকে আজকে সকালে একটা ছেলে দারুণ একটা কোশ্চেন করেছে যে স্যার এখানে এখানে আমরা, না আগে একটু বলে নিই তারপর। দারুণ কোশ্চেনটা, হ্যাঁ তোমাদেরকেও বলবো আগে। চলো, ওই সেই সুজয় ছেলেটা কোশ্চেনটা করলো, খুব ভালো লাগলো আমার, দেখবে। চলো, রোটার কনস্ট্রাকশন দেখবো আমরা আগে একটু। রোটার কনস্ট্রাকশন। তো রোটার কনস্ট্রাকশন দেখার আগে আগে আমরা দেখবো হাউ মেনি টাইপস অফ রোটার ইন ইন্ডাকশন মোটর? Two types. Two types. One is called squirrel cage. স্কুইরেল কেজ হলো স্লিপ রিং। Exactly. কনস্ট্রাকশন দেখার আগে আমরা দেখবো হাউ মেনি টাইপ। তো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর আর উন্ড রোটার। তো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর দেখতে কেমন হয় দেখো। তোমাদের এগুলো বলেছি, আমি আরেকবার বলছি, তার কারণ আছে। হ্যাঁ, দেখো ভালো করে।
এখানে যে বলো। বলছি যে রোটারের মধ্যে যে কন্ডাক্টর গুলো থাকে না, ওটা একটু অ্যালাইন করে প্লেস করা থাকে, তো ওর কারণটা কি স্যার? স্কিউড থাকে, ওটাকে স্কিউড বলে এইভাবে, হ্যাঁ হ্যাঁ, এরকম থাকে। টু রিডিউস দ্য হারমোনিক্স। হারমোনিক্সের ব্যাপারটা শুনেছি কিন্তু কিছু জানি না। আনওয়ান্টেড সিগন্যাল, যে সিগন্যালটা তোমার দরকার নেই তবুও যদি আসে, দিস ইজ কল হারমোনিক্স। ঠিক আছে তো? বুঝতে হ্যাঁ, হারমোনিক্স নিয়ে বলবো, এখন আপাতত এইটুকু মনে রাখো, আমি বলবো এগুলো সব। তাহলে এটা একটু স্কিউড থাকে, একটু টেরা থাকে, তার কারণ কি? টু রিডিউস দ্য হারমোনিক্স। এটা এখন বলতে গেলে সময় লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ, সিলেবাস শেষ হোক বলবো আমি। তাহলে তাহলে কিভাবে থাকে একটু দেখে নাও, ছবিটা ভিজুয়ালাইজ করলে আরো বেটার হবে, তাই না? রোটার, সরি, ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর, রোটার। এই যে দেখো, বুঝতে পারছো? একটু টেরা আছে না? হ্যাঁ স্যার, দেখিয়েছিলেন আপনি। হ্যাঁ, এই তো এটাই হচ্ছে মেন কারণ। এটা টেরা থাকার কারণটা হচ্ছে এই হারমোনিক্সটাকে রিডিউস করাতে পারে। এবার ভালো করে দেখো, এটাও কিন্তু স্কুইরেল কেজ। হ্যাঁ, আর এই যে শেষের দিকে যে এই যে বার দিয়ে জয়েন করা আছে, এই যে এন্ড রিং বলা হয় এগুলোকে, তাই না? এন্ড রিং, এটা দিয়েই কিন্তু আমাদের রোটারটা শর্ট সার্কিট আচ্ছা, থাকে। মাঝখানগুলো সলিড কেন? এই দেখো বলছি, এটা আমাদের হচ্ছে এন্ড রিং, আর এইখানে এই যে বারগুলো আছে দেখো একটু ইয়ে করা, মানে হালকা টেরা আছে। আচ্ছা, গ্যাপ ছোট। হ্যাঁ, আর ভেতরের এটা হচ্ছে রোটার কোর। রোটার কোর, তো কোর না দিলে কি করে হবে? কোর তো দিতে হবে। তুমি আমাদের এই বারগুলো কি কন্ডাক্টর? বার তো কন্ডাক্টর, হ্যাঁ 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 হ্যাঁ। আর তো কোরটা তো দিতে হবে। এটার কন্ডাক্টর তো তুমি কারো উপরে প্লেস করবে, কার উপর প্লেস করবে তুমি, তাই না? হ্যাঁ, এই জন্য। এবার দেখো এইখানে কোনো এইখানে কি কোনো গ্যাপ দেখতে পাচ্ছ? এই রোটারের মধ্যে কোনো গ্যাপ? একদম পুরো সলিড আর একদম স্মুথ সারফেস না? এটা সারফেসটা কি স্মুথ তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, একদম একদম। এই যে সারফেসটা যে স্মুথ, এটাই কিন্তু অ্যাডভান্টেজ। দেখো কি অ্যাডভান্টেজ, বলো। সারফেসের উপরে ওই তারগুলোকে রোটেটিং করা রয়েছে। ফিরে যাওয়ার চান্স কম। ওয়াইন্ডিং হয় না তো, এটা তো ওয়াইন্ডিং মানে তো বারগুলো খালি, এই যে বারগুলো, ওয়াইন্ডিং তো দরকার নেই, মোটা মোটা বার। হ্যাঁ, প্রজ্ঞিক কি বলছিলে? মানে ওই সারফেসের উপর ওই বারগুলো শুধু একদম একদম, মানে ওয়াইন্ডিংটা বার বারগুলো লাগানো আছে। আমি তোমাদের একটা স্যার, কোরে কি আছে? কোড কোরে দেখবে, কি আছে স্যার? দাঁড়াও। এই জন্যই এই ভিডিওগুলো দেখতে হবে। দাঁড়াও, অনলাইন হয়ে গিয়ে তোমার আর কিছু দেখতে পাচ্ছ না রিয়েল লাইফে। হ্যাঁ, যে কি করে কি হচ্ছে জিনিসগুলো। সেই স্যার, কারো বাড়িতে মোটর চুরি করে এনে দেখি। এর থেকে স্যার বাড়িতে নিয়ে যাবো মোটর। ওর পাম্পটা তুলে নিয়ে চলে আসবে। ওই তো চাকরিতে মানে কাজ করতে গেলে ফার্স্ট দিনকে বললো যে করো। স্যার আমরা বলবো স্যার আমরা তো অনলাইনে করেছি, আমাদের অনলাইনে দিন, আমরা অনলাইনে হাতে করবো না। হ্যাঁ, ও কি মার দেবে তোমাদের। অনলাইনে কাজ করবো। তারপর দেখি ওই রোটরে ঢুকিয়ে চোখে ঘোরাচ্ছে। লজিকের কথা তো স্যার, আমরা অনলাইনে করেছি, অনলাইনে কাজ করবো। একদম জেনুইন। কোথায় বলো তো? আচ্ছা, কোরের মধ্যে ওয়াইন্ডিং গুলো থাকে নাকি? দেখো আমি তো খুঁজেই পাচ্ছি না। কোথায় বলো? দাঁড়াও। আচ্ছা, আপনি বললেন ওই বারগুলোই ওয়াইন্ডিং, তারপর এই যে আলাদা বারগুলো ওয়াইন্ডিং তো, আবার আলাদা করে এটা ওয়াইন্ডিং না, এটা ওয়াইন্ডিং না। দাঁড়াও, এই ছবিটা ভুল আছে। কোথায় গেল ভাই? খুব সুন্দর একটা কনস্ট্রাকশন ছিল। আপনি আগের দিনকে একবার দেখিয়েছিলেন আপনার। হ্যাঁ, ডাউনলোড না, অ্যাকচুয়ালি আমি উড়িয়ে দিয়েছি ওটা, এর জন্য একটা প্রবলেম হয়ে গেছে।
খুব সুন্দরভাবে দেখবে এসে বসে যাচ্ছিল না একটা স্লটের মধ্যে, হ্যাঁ 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 মনে বাইরে পড়ছে? থেকে এসে- হ্যাঁ, বাইরে থেকে এসে ওই খাঁচাটা বসে যাচ্ছিল ওই জায়গাটায়। হ্যাঁ, তো ওইটাই তো কোর। বুঝতে পারলে? আমি খুঁজে পাচ্ছি না আর ছবিটা, এগুলো মানে খোঁজার ওই জন্য সময় লাগে। কোটটার মধ্যে স্টিলের ইয়ে থাকে, হ্যাঁ, কোরটা একটা সলিড, মানে অনেকগুলো ইয়ে দিয়ে তৈরি কোরটা। অনেকগুলো স্লট ঢুকে যায়। হ্যাঁ দেখো, কোরটা কি অনেকগুলো প্লেট 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 দিয়ে তৈরি, বুঝতে পারলে? প্লেট, এবার মনে পড়েছে, প্লেট। হ্যাঁ, এ বুঝতে পেরেছো সবাই? অনেকগুলো প্লেট থাকে, এই প্লেটের মধ্যে এসে খাঁচাটা বসে যায়। মনে পড়েছে না আগের দিনের ছবিটা? হ্যাঁ প্লেট ছিল। হুম। এইবার যখন বসে যায় তখন না এই সারফেসটা পুরো স্মুথ সারফেস তৈরি হয়, এই সারফেসটা পুরো স্মুথ, এখানে কোনো এয়ার গ্যাপ থাকে না। তো এটাকে আমরা বলছি স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। কিন্তু উন্ড রোটরের ক্ষেত্রে কি হয় দেখো, যদি আমরা উন্ড রোটরে চলে যাই তাহলে কি হবে দেখো, ওয়াইন্ডিং করা থাকে তো। এই যে এইখানে কি আছে, এটাও স্কিউট করা আছে, মানে একটু টেরা আছে, বাট এখানে দেখেছো এই যে গ্যাপ গ্যাপ আছে, লক করা আছে স্যার। ফাঁকা ফাঁকা রয়েছে। ফাঁকা ফাঁকা রয়েছে। তো এই ফাঁকা ফাঁকা থাকার জন্য ওইখানে কি ইয়েটা বেশি হবে না? এয়ার গ্যাপটা বেশি এয়ার হবে। গ্যাপটা বেশি হবে কিনা? হ্যাঁ Yes, sir. এয়ার গ্যাপটা বেশি হবে তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এয়ার গ্যাপ যদি বেশি হয় ওখানে কি প্রবলেম হবে তাহলে? লস বেশি থাকবে। লকটা হবে তো। বেশি হবে। তাহলে আমরা কোন কোন রোটারটাকে প্রেফার করব বলো? স্কুইরেল কেজ। আচ্ছা, এর জন্য তো স্যার নরমালি মানে ওয়াইন্ডিংটা থাকতেই হবে, কিন্তু প্রেফারের জন্য স্যার স্কুইরেল কেজটাই বেটার। একদম ডেফিনেটলি, লসটা সবই কম আর লসটা সব কম হবে। তাহলে তোমরা এবার আমাকে এই কথাটা বলো, তাহলে যদি স্কুইরেল কেজ প্রেফার করি, হ্যাঁ এখানে লসের সত্যি অনেক কম হবে, ঠিক আছে? এবার দেখো, তাহলে উন্ড রোটারটা দেখে নিলে, এবার ওখানে লসেস কম হবে। এবার আমাকে একটা ছেলে কোশ্চেন করলো, স্যার আমি যদি এটা সেমি ওপেন না নিয়ে বা ওপেন না নিয়ে যদি ক্লোজ স্লট নেই তাহলে স্যার ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। কোনটা? হ্যাঁ স্যার, কোনটা? স্লট কত ধরনের সৌভিক? স্লট কত ধরনের? তিন ধরনের। হ্যাঁ, তো এখানে আমি এটা তো দেখে বুঝতে পারছি এটা সেমি ওপেন, তাই না? আমি বলছি স্কুইরেল কেজের জন্য সেমি ওপেন নাকি? না না, এটার জন্য স্কুইরেল কেজ তো পুরো ক্লোজ আছে একদম, ওখানে তো ফাঁকা নেই। ক্লোজ তো হয়। এটার বদলে আমি যদি এখানে যদি এই সেমি ওপেন না নিয়ে যদি ক্লোজ নেই তাহলে কি হবে? তাহলে তো স্যার পুরোটাই মানে ওই রকমই ওটার মতো, এই পুরোই প্লেন উপর দিক হ্যাঁ? থেকে। না কিন্তু তখন তো হবে না, কারণ এইখানে তো ইসে আছে, মানে বড় বারগুলো একসাথে জোর করা আছে, তখন তো আর ইয়েটা উৎপন্ন হবে না। এটার মধ্যে দিয়ে মানে ওরম ভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে না। ভালো করে দেখো, এটা যদি আমি ঢেকে দিই এই জায়গাটা, হ্যাঁ ভালো করে দেখতে বুঝতে পারছো তো, এই জায়গাটা যদি ঢেকে দিই Yes. তার মানে আমাকে কন্ডাক্টর গুলোকে কিভাবে প্লেস করাতে হবে, ভেতর দিক থেকে ঢোকাতে হবে, মানে যেরকম করে আমরা কাঁথা সেলাই করি এভাবে সেলাই করতে হবে, রাইট? Yes, sir, হ্যাঁ। তাই তো, দেখো আরে অরিজিনাল কথা তো এটাই। হুম, তার মানে কি কনস্ট্রাকশনটা কি হয়ে যাবে, অনেক অনেক কস্টলি হয়ে যাবে কনস্ট্রাক্ট করা, এটাকে বানানো। একবার সেলাই করলে তো হবে না, এখানে কতগুলো ওইটুকু জায়গার মধ্যে কতগুলো কন্ডাক্টরকে অ্যাকুমুলেট করতে হয়, প্রচুর। হুম, Yes. হুম। তার মানে ফার্স্ট আচ্ছা হচ্ছে আচ্ছা, ও বলতে চাইছে ওইখানে কন্ডাক্টর দিয়ে মানে ওই গ্যাপটা পূরণ করতে। না, ও বলতে চাইছে স্যার আমি এখানে সেমি ওপেন কেন নেব, আমি এটা যদি ক্লোজ নিতাম তাহলে তো আমার ইউনিফর্ম এয়ার গ্যাপ আসতো। তাহলে তাহলে ওখানে তো ওটা তো একটা মাত্র কন্ডাক্টর হয়ে যেত তাহলে পুরো। বুঝতে পারছো না? দেখো 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 দেখো, এটা আমাদের রোটার, সরি স্টেটার। Close করে দিলে এর থেকে একটা কমে যাবে, তাই তো বলছি। তাহলে এটা আমাদের কি, এটা যদি স্কুইরেল কেজ হয় মানে এটা স্কুইরেল কেজ তো। এবার Yes. কোন রোটরে কি হচ্ছে, আমাদের যে রোটারটা থাকে এরকম থাকে, হুম, হুম, হুম। Yes, sir. মেশিনকে সবসময় এনজয় করে পড়বে, দেখবে মেশিনের মতো সাবজেক্ট নেই গো। আমার সব থেকে ভালো লাগে মেশিন। দেখো এই যে এবার হলুদ কালারের কন্ডাক্টর গুলো আমি এখানে পুট করলাম, Yes, sir. তুমি দেখো এখান থেকে এর যা ডিস্টেন্স, এখান থেকে এর ডিস্টেন্স সেম, মানে ইচ অ্যান্ড এভরি প্লেস। তার মানে এই এয়ার গ্যাপটাকে আমরা কি বলবো, ইউনিফর্ম এয়ার গ্যাপ। Yes, sir. হুম, হুম, হুম। ইউনিফর্ম এয়ার গ্যাপ।
এটা কি ইউনিফর্ম আছে দেখো তো, এখান থেকে এখানে যা, এখান থেকে এখানে কি সেম? না না স্যার, এটা কম বেশি আছে। ইউনিফর্ম এয়ার গ্যাপ নয়, ইউনিফর্ম আনইউনিফর্ম এয়ার গ্যাপ হলে লসেস ইনক্রিজ করে, লসেস বাড়ে। তখনও আমাকে বললো স্যার আমরা যদি এটাকে ক্লোজ নিই, ক্লোজ, তাহলেই তো হয়ে গেল, ভিতর দিয়ে কন্ডাক্টর গুলোকে পুট করবো। স্কুরিয়াল গেজে যেরকম সেই রকম না সেরকম না, সেই রকম না। হ্যাঁ মানে আমি এই সারফেসটাকে স্মুথ করার জন্য আমি যে স্লট গুলো নিয়েছি সেটা ক্লোজ স্লট। স্লট তো তিন ধরনের, একটা ওপেন, একটা সেমি ওপেন আর একটা ক্লোজ। তার মানে ও বলতে চাইছে যে স্যার এইগুলো যদি ক্লোজ থাকে তাহলে তো আমার ইউনিফর্ম হয়ে গেল এয়ার গ্যাপটা, তাহলে স্যার লস কম হওয়া উচিত। এবার বুঝতে পেরেছো আমার কথাটা কি, ওর দাবিটা কি করেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, হ্যাঁ হ্যাঁ একদম ও ঠিক বলেছে, ওর জায়গায় ও ঠিক। হ্যাঁ। কিন্তু এখানে দুটো প্রবলেম যেটা আমি বলেছি সেটা হচ্ছে কনস্ট্রাকশনে অনেক প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ, ওই সুচের মতো করে ভেতর দিয়ে তারগুলোকে ঢোকানো, মানে বুঝতে পারছো কতটা। তারপরে হ্যাঁ মেনটেনেন্সে অনেক প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, ভালো করে বোঝো, এখানে যে কন্ডাক্টর গুলো থাকে, কন্ডাক্টর গুলোর ওপরে কিন্তু কোনো আবরণ থাকে না, মানে এই বারগুলোর উপরে কোনো আবরণ থাকে না। তার মানে কি, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডসটা কন্ডাক্টরকে খুব ইজিলি কাট করতে পারে। কিন্তু এখানে যদি এই কন্ডাক্টর গুলোকে ঢেকে দিই তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কি এখানকার কন্ডাক্টর গুলোকে কাট করতে পারবে? না না স্যার, কন্ডাক্টর কাটিং না হলে ইএমএফ তো কমে যাবে, ইএমএফ কম হলে কারেন্ট ফ্লো কমে যাবে, রোটারে কারেন্ট ফ্লো কমে গেলে এমএমএফ কমে যাবে, এমএমএফ কমে গেলে রোটার কি আস্তে ঘুরবে, তার মানে তোমার ফ্যানে হাওয়া কম লাগবে। কথাটা বোঝা গেল? হ্যাঁ দেখো এখানে কিন্তু কোনো আবরণ থাকে না, এটা বুঝো ভালো করে। দাঁড়াও, এই দেখো এখানে ওপরে কোনো আবরণ থাকে না, এগুলোই এক একটা করে কন্ডাক্টর, এগুলোই এক একটা করে কন্ডাক্টর। এই যে টেরা দেখতে পাচ্ছ, এগুলোই কন্ডাক্টর, এর ওপরে কোনো আবরণ নেই। তার মানে কি, হ্যাঁ বারগুলো, তার মানে একে খুব সহজেই আমাদের ফ্লাক্স কাটিং করছে। কিন্তু আমি যদি এটাকে ঢেকে দিই, এটাকে যদি আমি ঢেকে দিই, এটাকে যদি আমি ঢাকবো কি করে? ওটা ঢাকবো মানে এই তো আরে বাবা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ ওখানে স্লট গুলো নেই, ধর স্লটই নেই, ওপরে পুরো ক্লোজ করে দিয়েছি। আগে তুমি আমাকে বলো স্লট কত ধরনের, পড়িয়েছিলাম তো এগুলো। এরকম হয় দেখো, এটা একটা স্লট, হ্যাঁ এখানেও কন্ডাক্টর থাকে, আবার এটাও একটা স্লট, এটাকে বলা হয় সেমি ওপেন, এখানেও কন্ডাক্টর থাকে, আবার এটাও একটা স্লট, এখানেও কন্ডাক্টর থাকে। তার মানে ও বলতে চাইছে যে এটা যদি করে দিই, তাহলে এটা করে দিলে আলটিমেট তো ওপরে আমি একটা যে কোনো মেটাল দিয়ে ঢেকে দিলাম, তাহলে এই কন্ডাক্টর গুলো তো ফ্লাক্সে কাট করতে পারবে না। বোঝা গেল? তাহলে ফ্লাক্স কাট কম করলে তো ইএমএফ কম প্রডিউস হবে। আই থিঙ্ক ক্লিয়ার হওয়ার কাছে? তার মানে ওপেন হলে, হ্যাঁ ক্লোজ হলে যেমন আমাদের সুবিধে আছে যে এটাকে তোমার কোনো ভয় নেই, রোটারের সাথে এটা কোনোদিনও টাচ হবে না, মানে স্টেটারের সাথে। তারপরে এখানে অনেক ধরনের লসেস কম হয়, কিন্তু মেন প্রবলেমটাই যে ইএমএফ এখানে ইনডিউস কম হবে, এটা তো মেন প্রবলেম। তাহলে এটা করে তো আমার লাভ নেই কোনো, আমাকে এমন কিছু করতে হবে যাতে বেশি পরিমাণে ফ্লাক্স কাটিং হয়। ফ্লাক্স কাটিং হলে তবে এই সময়তে হিটও হবে বেশি। কেন বলো তো, কি যুক্তি দিয়ে বললে? হতে পারে, আমি ভাবিনি ব্যাপারটা, বলো বলো। মানে ওটা যখন মানে ফ্ল্যাপ যখন কম কাট করবে তো উপরে যখন মানে জিনিসটা ঢাকার মতো থাকবে, তার ভেতরে একটা হিট প্রডিউস হবে না? না না সেটা হবে না, সেরকম ব্যাপার নেই। অলরেডি তো কম কাট করছে বলে তো মোটরটা আস্তে ঘুরছে, হ্যাঁ তাহলে তো এমনি কম হওয়ার কথা। ঠিক আছে, এফিসিয়েন্সি তো হ্যাঁ। এবার দেখো এর কনস্ট্রাকশনটা কেমন হয়, দেখো এর কনস্ট্রাকশনটা কেমন হয়। দাঁড়াও এগুলো একটু মুছে নিই। আমরা अंचित समझ रहे हो ना अंचित? यस सर। ओके, तुम तो कुछ क्वेश्चन नहीं करते हो, मुझको तो लगता है तुमको कुछ समझ में नहीं आ रहा है। बेकार पैसा नहीं दे रहे हो तो ना मुझको? नहीं सर, कुछ सीख रहे हो तो ना? यस। हाँ कुछ सीखोगे तो तभी पैसा देना है, नहीं तो नहीं देना है एकदम। हाँ दिस इज अ स्टेटर,
তার মানে আমরা কি করি, স্টেটারে সাপ্লাই দেই 3 ফেজ সাপ্লাই, সেটা বেশিরভাগ ক্ষেত্রে ডেল্টা কানেকশন থাকে, ঠিক আছে। আর রোটার আমাদের কেমন থাকে, স্টার কানেক্টেড। দেখো তোমরা স্কুইরেল কে যে রোটারটা এখনো দেখোনি কেমন হয়। এবার এটা দেখো, এখানে এই যে স্লিপ রিং আছে না, Yes, sir. স্লিপ রিংটা কেন লাগানো থাকে, দেখো এই স্লিপ রিংটা এই জায়গাটায় লাগানো থাকে এইভাবে। আর এই স্লিপ রিং এর সাথে এটা এইভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে, এটা কি আমাদের রোটার, এটা ঘুরছে কিন্তু, এটা জাস্ট আমি মানে ওয়াইন্ডিংটাকে বুঝিয়েছি তোমাদের। এবার এটার সাথে হ্যাঁ এই যে দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে এটা। আর এই যে কমলা কালারের যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কপারের, এটা কি ওয়াইন্ডিং। Yes, এই ওয়াইন্ডিংটা কেমন থাকে, 3 ফেজ কেমন থাকে, এই যে স্টার কানেক্টেড। ক্লিয়ার, সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার। এবার এটা ঘোরে, এই যে এটা ঘোরে, এটা ঘুরছে, সাথে দেখো এই স্লিপ রিংটা কি ঘোরে, মানে স্লিপ রিংটা তো ঘোরে, এই যে কানেক্টর গুলো ব্রাশ এখানে এই যে ওটা তো ঘুরবে না। কার্বন ব্রাশ দিয়ে কানেক্টেড, এটা তো ঘোরে না, এটা তো স্ট্যাটিক। এটা আমি কেন লাগাই, এটার সাথে এইভাবে আমরা এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দিই। তার মানে আমরা কি জানি যে ইন্ডাকশন মোটরের রোটারটা সবসময় শর্ট সার্কিট হয়, আমরা কি জানি ইন্ডাকশন মোটরের রোটার সবসময় শর্ট সার্কিট হয়। এবার এইটা যখন আমাদের স্কুইরেল কেজ দেখলাম, ফর স্কুইরেল কেজ এটা কিন্তু দেখো এন্ড রিং দিয়ে শর্ট সার্কিট আছে, এই যে এই রিং গুলো দিয়ে, যে হোয়াইট কালারে দেখতে পাচ্ছ, এটাকে কি বলি, এন্ড রিং। Yes, sir. তাহলে কন্ডাক্টর গুলো শর্ট সার্কিট আছে, মানে কানেকশনটা কিরকম আছে, এটা যদি আমি 3 ফেজ কানেকশন করি, মানে স্টার কানেকশন করি, তাহলে অরিজিনালি কানেকশনটা দেখতে এরকম। ওখানে ওটা রিয়েল লাইফ আর এটা আমাদের প্র্যাকটিক্যাল মানে থিওরিটিক্যাল লাইফ। তাহলে এই হচ্ছে শর্ট সার্কিট। এই শর্ট সার্কিটটা কি দিয়ে থাকে, এন্ড রিং দিয়ে। এন্ড রিং কাকে বলে দেখো, সব মানে নিচের দিকে যেটা রয়েছে স্যার, এই যে দিস ওয়ান ইজ আ এন্ড রিং। এই যে এটা বুঝতে পারছো, Yes, sir. মানে একটা লোহার চাকা লাগানো আছে, চাকার মধ্যে সব রড গুলো বসানো আছে, ব্যাস। এই যে খাঁচার মতো, এই যে এখানে এই যে খাঁচার মধ্যে এখানে বসানো আছে। আই থিঙ্ক বুঝতে পেরেছো সবাই। Yes, sir. এই যে ঠিক আছে, এটাকে বলবো আমরা এন্ড রিং। এবার তোমরা দেখো এই ছবিটা তো হেভি স্যার, এই ছবিটা। কোনটা, এটা? হ্যাঁ স্যার, এটা হেভি ছবি। এবার এই যে এন্ড রিং দিয়ে এটা বসানো আছে, এবার দেখো কিন্তু স্যার এটা কি করে শর্ট সার্কিট আছে, এটা এইভাবে শর্ট সার্কিট আছে, এটা এইখানে তার দিয়ে এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্টেড, একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্টেড, এখানে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স R1 R2 R3, ঠিক আছে। এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সঙ্গে দেখো এখানে বলো, এন্ড রিং থেকে এটা ওই ভেরিয়েবল রেজিস্ট্যান্সের সঙ্গে কানেক্ট হলো। এই ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা কি, এটা স্যার কোনটা? একটু ভেবে আনসার দাও, 1 মিনিট পরে আমি আসছি, দাঁড়াও। হ্যাঁ আমি আসছি এখন। এখানে কানেক্টেড, এই এদিকে বলো। স্যার, ওটা পোটেনশিওমিটার টাইপের কিছু হতে পারে, যেগুলো না, বা ওই রিওস্ট্যাট থাকে না, ওই দেখো ভেরিয়েবল বাই কানেক্টিং এ এক্সটার্নাল রেজিস্ট্যান্স, বা ভালো করে শোনো, বাই কানেক্টিং এ এক্সটার্নাল রেজিস্ট্যান্স উই ক্যান লিমিট দ্য স্টার্টিং কারেন্ট এন্ড অলসো কন্ট্রোল দ্য স্পিড অফ এ মোটর। তার মানে এটা যদি একটা আমি ভেরিয়েবল লোড বলি, এটাকে যদি আমি একটা ভেরিয়েবল লোড বলি, তাহলে এই লোড ডিসাইড করে কত কারেন্ট নেবে, তাই তো? তার মানে এই ভেরিয়েবল রেজিস্ট্যান্স এ ডিসাইড করবে এখান থেকে কত কারেন্ট ফ্লো হবে। এম আই রাইট? কারেন্ট যদি ভ্যারিয়েবল করতে পারি আমি রেজিস্ট্যান্স দিয়ে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে কারেন্ট ভ্যারিয়েবল করতে পারলে স্পিড কি ভ্যারি হবে কি না বলো? হ্যাঁ, তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা আমরা কেন লাগাই বুঝতে পারলে? স্পিড কন্ট্রোল। আচ্ছা, ওটা স্টার্টারও হতে পারে?
হুম, এটা অ্যাকচুয়ালি স্টার্টার Starter নয়। স্যার এটা তো স্টার্টার মতন কিন্তু এটাকে স্টার্টার বলবো না, একদম একদম, কিন্তু স্টার্টার নয় এটা, ঠিক আছে, মতন। ওটা কি শুধু ডিসি মোটরের ক্ষেত্রে? তার না ডল স্টার্টার আমাদের আছে, এসি মোটরে পড়বো তো আমরা। এবার পড়েছি। হ্যাঁ, সব পড়াবো, এর পরের দিন স্টার্টিং পড়াবো, যখন ব্রেকিং পড়াবো, কন্ট্রোলিং পড়াবো, সব পড়াবো। ল্যাবে হচ্ছিল স্যার। তুমি আগে বলো এইটা কি বুঝলে কি বললাম? তার মানে এইখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে, আমরা যদি সেটা এইখানকার কারেন্টটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, এটাকে কন্ট্রোল করতে পারবে, এটা শর্ট সার্কিট পাথ, না। কিন্তু এই কারেন্টটা কন্ট্রোল করতে পারবো না আমরা এই রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করে। আর যদি এটাকে কন্ট্রোল করতে পারি তাহলে স্পিড অফ এই শ্যাফটের যে স্পিডটা হবে এটা কন্ট্রোল করা যাবে তো। Yes, sir. কারেন্ট কম ফ্লো হলে কি হবে, ইএমএফ কম, মানে যত কারেন্ট কম ফ্লো হবে তত এমএমএফ কমে যাবে, ম্যাগনেটোমোটিভ ফোর্স, আর যত এই ফোর্সটা কমবে তত স্পিড কমবে, আবার এটা বাড়ালে স্পিড বাড়বে। ক্লিয়ার? আরেকটা কি হয়, আমরা যদি এখানে রেজিস্ট্যান্স লাগাই, পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করতে পারি। পাওয়ার ফ্যাক্টর কি করতে পারি, ইমপ্রুভ। কেন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে? দেখো মোটর তো অ্যাকচুয়ালি মানে মোটরের বেশিরভাগ পার্টি হচ্ছে ইন্ডাকটিভ। তাহলে এটাকে আমরা যদি কোনো রেজিস্টিভ লোড লাগাই তাহলে কি হবে, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করবো। হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? দেখো একটা রেজিস্ট্যান্সের, এটা একটা রেজিস্ট্যান্স আছে, ভালো করে বোঝো, আর এর মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে আই, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজ ভি, ওকে, এর অ্যাক্রসে ভোল্টেজ ভি আর এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো তো, এই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি যখন 0 ডিগ্রি। তার মানে ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে থাকে। Yes, sir. ইন্ডাক্টরের মধ্যে দিয়ে ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গেল 5 ডিগ্রি অ্যাঙ্গেল 90 degree. ফর পিওর ইন্ডাক্টর দ্য কারেন্ট ল্যাগ বিহাইন্ড, হ্যাঁ ল্যাগ করে কাকে, ভোল্টেজকে ল্যাগ করে ফর পিওর ইন্ডাক্টর। Yes, sir. Yes, sir. যদি একদম স্যার একদম। হ্যাঁ, যদি 90 ডিগ্রি এটাকে ল্যাগ করে, তার মানে যদি কোনো একটা সার্কিট এরকম থাকে, ঠিক আছে, ইন্ডাক্টর আর রেজিস্টার দুটোই থাকে, তাহলে এদের দুজনের মধ্যে দিয়ে কারেন্ট কি সেম কারেন্ট যাচ্ছে? Yes, sir. আমি কারেন্টকে ধরে নিলাম এই ফেজে আছে কারেন্টকে, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি কারেন্ট আর ভোল্টেজ কি থাকে, ফর রেজিস্ট্যান্সের, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, ভিআর ইন সেম ফেজ। ভালো করে বোঝো, এই দুজনের মধ্যে দিয়ে কারেন্ট কি সেম কারেন্ট, আই কারেন্টই যাচ্ছে তো, Yes, sir. কারেন্ট তো ভাগ হচ্ছে না কোথাও। কিন্তু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, কারেন্টের সঙ্গে সেম ফেজে থাকবে, বা এটা বেশি হবে ধরে নাও, এটা একটু বেশি হবে, ভোল্টেজটাকে আমরা বেশি বাড়িয়ে দিলাম, কিন্তু এর ভোল্টেজটা কি কারেন্টের সঙ্গে সেম ফেজে থাকবে, না। লিড করবে না। এ লিড করবে কত, 90, লিড করে যাবে। কারেন্ট লিড করবে 90 ডিগ্রি। কারেন্ট না ভোল্টেজ লিড করবে। আচ্ছা, VL ভোল্টেজ। এই দেখো এখানে কারেন্ট ল্যাগ করেছিল, আলটিমেট, আচ্ছা, ল্যাগ ওটা তাই না? হ্যাঁ, তার মানে কারেন্টটাকে যদি তুমি এটাকে ধরে, যদি এই কারেন্টটাকে এইখানে এর কানটা ধরে এইভাবে টেনে এখানে উঠিয়ে দাও, তাহলে এই ভিটা আপনি এই পজিশনে চলে আসবে না। Yes, sir. Yes, sir. Yes, sir. এটাই করেছি আমি, জিরো রেফারেন্সে কারেন্ট ধরেছি, তাহলে একে ল্যাগিং হয়ে গেল। তার মানে আলটিমেট কি হচ্ছে, কারেন্ট যদি এটাকে জিরো ধরি, ও আচ্ছা আচ্ছা স্যার। বুঝতে পেরেছো? আমি সিরিজ কানেকশন বলে স্যার কারেন্টটাকে রেফারেন্স ধরেছেন, আমি কারেন্টটাকে রেফারেন্স ধরেছি এবার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এটা 90 ডিগ্রি লিডিং এ আছে। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, এদের রেজাল্টেন্টটাই হবে, রেজাল্টেন্ট ভোল্টেজ, এদের দুজনের একসাথে ভোল্টেজটা কি, ভিআরএল। ভিআরএল ইকুয়ালস টু তো ভিআর প্লাস ভিএল, তাই না? এর অ্যাক্রসে ভোল্টেজ আর এর অ্যাক্রসে ভোল্টেজ দুটো মিলেই তো রেজাল্টেন্ট ভোল্টেজটা পাচ্ছি আমি। যখন দুটোকে একসাথে কানেক্ট করব তখন দুজনের রেজাল্টেন্টটা তো নেবো আমি, তাই না? Yes, sir. তাহলে প্যারালালোগ্রাম ল, তাহলে এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভোল্টেজ ভিআরএল। তার মানে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল কোনটা দেখবো আমরা, এইটা ফাই অ্যাঙ্গেল। বোঝা গেল কি? Yes, sir. তাহলে পিওর ইন্ডাকটিভ হলে অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ 90 ডিগ্রি, তখন আমাদের পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে, cos 90 ডিগ্রি ভ্যালু কত,
জিরো তো স্যার। জিরো। জিরো। কিন্তু আমরা কি চাই, পাওয়ার ফ্যাক্টরকে সবসময় 1 এর দিকে আনা। হ্যাঁ, cos phi কে তোমার 1 আনতে হবে, যত 1 এর কাছাকাছি আনবে তত ভালো। তার মানে এই অ্যাঙ্গেলটাকে তুমি যত কমাবে, তার মানে cos 0 ভ্যালু কত? 1 স্যার। 1 হ্যাঁ, cos 0 ভ্যালু 1। তার মানে আমি কি করব, অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ কি করব, কমাবো। Yes, sir. তাহলে কি করে কমবে? এটা যত এটা রেজিস্টিভ হবে তত কমবে। কি করে কমবে? দেখো Yes, sir, yes. দেখো, এই যে এই এর ভ্যালু, এই যে এই ভোল্টেজের ভ্যালু তোমরা যত বাড়াবে, ধরো এই পজিশনে, তাহলে দেখো আরো অ্যাঙ্গেলটা কমলো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এটাকে যত বাড়াবে আরো কমবে। এম আই রাইট? তার মানে সার্কিটটাকে যত রেজিস্টিভ করব, বুঝেছি বুঝেছি। সার্কিটটাকে যত রেজিস্টিভ করব, তত অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড ভোল্টেজ কি হবে, কমবে। আর এই অ্যাঙ্গেলটা যত কমবে তত পাওয়ার ফ্যাক্টর কি হবে, 1 এর কাছাকাছি যাবে। আর পাওয়ার ফ্যাক্টর যতটাই 1 এর কাছাকাছি যাবে তত কি হবে, লসেস কম হবে। বোঝা গেল? Yes, sir. তাহলে আমি যদি এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্স লাগাই, আমার সুবিধাটা কি, আমি পাওয়ার ফ্যাক্টরটাকে কন্ট্রোল করতে পারছি। আর পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল করলে কি হবে, স্পিড কন্ট্রোল। লসেস কমবে। হ্যাঁ, losses কমবে। হ্যাঁ। বলো তাহলে রেজিস্টিভ, এখানে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের আমি দুটো জবরদস্ত কনসেপ্ট দিলাম, একটা হচ্ছে স্পিড কন্ট্রোল আর একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোল বা পাওয়ার ফ্যাক্টরটাকে ইমপ্রুভ করব। থার্ড হচ্ছে সাপ্লাই কারেন্টটাকেও কন্ট্রোল করা যায়। থার্ড কি, তার মানে কি, কারণ লোডের উপর ডিপেন্ড করে তো কারেন্ট ফ্লো করে, এটা তো লোড। Yes, sir. তার মানে এই পজিশনে যখন লাগাচ্ছি, ধরো এটা 1 ওহমের মতো কাজ করছে, কিন্তু যখন আমি এটাকে টেনে এখানে লাগাচ্ছি, তখন দেখা গেল এটা 10 ওহমের মতো কাজ করছে। তাহলে এখানে যদি লোডের রেজিস্ট্যান্স বেড়ে যায়, কারেন্ট ফ্লো কমে যাবে। তার মানে কি, এখানকার কারেন্টটাকেও, মানে সাপ্লাই কারেন্টটাকেও কি করতে পারছি, আমরা কন্ট্রোল করতে পারছি, মানে স্টার্টিং কারেন্ট যেটাকে বলে, স্টার্টিং কারেন্টটাকেও কন্ট্রোল করতে পারছি। अंचित बोलो, क्या समझ में नहीं आया? समझ गया। समझ गए इतने जल्दी? यस सर, वहाँ ऊपर लगाएंगे तो 1 ओम होगा तो ज्यादा करंट फ्लो करेगा। और एग्जैक्टली, हाँ। ताहले बोलो, एबार बोलो, बोलो तो तुम क्या क्या एडवांटेज होगा ये रेजिस्टेंस, एक्सटर्नल रेजिस्टेंस के लिए? सर हाँ बताओ बताओ। पावर फैक्टर बढ़ेगा, पावर फैक्टर को इम्प्रूव कर सकेंगे, एग्जैक्टली, ओके। और लॉस घटेगा उससे। हाँ ड्यू, फैक्टर हाँ पावर फैक्टर इम्प्रूव करने से लॉस घटेगा। आफ्टर दैट और स्पीड कंट्रोल कर सकते हैं। और क्या, और स्टार्टिंग करंट को भी कंट्रोल कर सकते हैं। कंट्रोल कर। हाँ আপনার সাপ্লাই কারেন্টটা আমরা কন্ট্রোল করি। এক্স্যাক্টলি, বোঝা গেছে? তাহলে সবার জবরদস্ত কনসেপ্ট বানাও, মানে প্রত্যেকটা জিনিস কেন কি কোথায় কি হচ্ছে সব যদি জানো না, কেউ কিছু বলতে পারবে না। চলো নেক্সট। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ওভারঅল কনস্ট্রাকশন ফর রোটার। তাহলে এবার বোঝা গেল যে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর মানে, স্কুইরেল কেজ মানে এটা কিন্তু ইনভার্টেড ইন্ডাকশন মোটর নয়। আগের দিন তোমরা অনেকে এটা হয়তো বুঝেছো যে স্যার আমরা যে রোটারে সাপ্লাই দেই, তার মানে কি শুধু এই এটা দিয়েই রোটারে সাপ্লাই দেওয়া যায়? না, এটা মোটরও হতে পারে, জেনারেটরও হতে পারে, সব হতে পারে। আর ইনভার্টেড ইন্ডাকশন মোটরে কি হচ্ছিল, যে রোটারে সাপ্লাই দিচ্ছিলাম। Yes, sir. হ্যাঁ, সেক্ষেত্রে অনেকে মিসকনসেপ্ট তৈরি করেছিল যে হয়তো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে সবসময় ইনভার্টেড ইন্ডাকশন মোটরই হয়, মানে সবসময় রোটারেই সাপ্লাই দেই, স্টেটারে হয়তো দেই না। এই কনসেপ্টটা দূর হয়েছে তো, যে স্টেটারও সাপ্লাই হয় এবং স্টেটারে সাপ্লাই 90% ক্ষেত্রে হয়। ঠিক আছে, এটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা হচ্ছে হাই টর্ক মোটর। হাই টর্ক মোটর এখন জেনে রাখো, কজেসটা আমি বলবো কয়েকদিন পরে। এটা কি, টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক যখন পড়াবো ঠিকঠাক ভাবে তখন বলবো, আজকে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিকটা শুরু করবো। তাহলে এটা কি, হাই টর্ক মোটর, ঠিক আছে, স্কুইরেল কেজ, কিন্তু সরি স্কুইরেল কেজ বলছি, হ্যাঁ স্কুইরেল কেজ। আর ওটা কি আমাদের, এটা কি স্লিপ রিং, স্লিপ রিং ভুলভাল করে ফেলছি। আর স্কুইরেল কেজ হচ্ছে আমাদের, এটা কি হাই স্টার্টিং টর্ক না, এটা লো স্টার্টিং টর্ক।
কিন্তু এখানে আমার আরেকটা অ্যাডভান্টেজ আছে যে এখানে ডিউ টু ইউনিফর্ম এয়ার গ্যাপ এখানে লসেস অনেক কম হয়, তার জন্য রানিং কন্ডিশনটা হচ্ছে এর থেকে এর বেটার রানিং কন্ডিশন, বুঝলে? আর স্টার্টিং কন্ডিশন ওরবে। হ্যাঁ, কারণ ওটাকে আমি মডিফাইড করতে পারি না, আমার স্টার্টিং কারেন্টটাকে আমি মডিফাইড করতে পারি, হ্যাঁ বুঝলে? রানিং কন্ডিশন ইজ বেটার। এগুলো সব সুন্দর করে আমার খাতায় লেখা আছে, নোটস গুলো সবাই সুন্দর করে লিখবে এবং পড়ে বুঝতে পারছো কিনা বলবে আমাকে। চলো নেক্সট আজকে আমরা দেখবো যেটা ডেরিভেশন অফ টর্ক ইন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। Derivation of torque in three-phase induction motor. টর্কের ডেরিভেশন করব, তাহলে বলো টর্ক বলতে কি বোঝো আগে? হোয়াট ইজ টর্ক? টর্ক হচ্ছে সে ফোর্স বাই ওই তো 0 পয়েন্ট থেকে যেটা কাটা কোনো কিছু মুভ করলে সেটাই টর্ক। হ্যাঁ ওটা ডিফ্লেক্টিং টর্ক দীপন। অ্যাকচুয়ালি টর্ক কি? হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মানে মুভমেন্টকে কি কোনো কিছুর মুভমেন্ট মানে ঘুরলে वन टाइप ऑफ फोर्स। হ্যাঁ অঞ্চিত ঠিক বলা একদম। টর্ক ইজ আ ওয়ান টাইপ অফ ফোর্স, বাট হোয়াট টাইপ অফ ফোর্স? দেখো রোটেটিং রোটেটিং ফোর্স, একদম রোটেশনাল। ডিউ টু মানে যে টর্কের জন্য বা যে ফোর্সের জন্য কোনো একটা বস্তু পার্টিকুলার একটা পয়েন্টকে কেন্দ্র করে রোটেট করে, দ্যাট ইজ কল্ড টর্ক। দেখো ভালো করে বোঝো, এখানে আমি ফোর্স দিলাম, এটা কি হবে? এই আগে যাবে, সামনের দিকে এগিয়ে যাবে। দিস ইজ কল লিনিয়ার মোশন। এটাকে কি বলি আমরা? লিনিয়ার মোশন। তাহলে এই ফোর্সের জন্য এটা কি হচ্ছে? লিনিয়ার মোশন ক্রিয়েট করছে। যদি একটা রেলের চাকা হয়, এখানে ফোর্স দিলে এটা কি হবে? সামনের দিকে এগিয়ে যাবে। এটা কি হচ্ছে? রোটেশনাল মোশন। ইয়েস স্যার। রোটেশনাল মোশন। এইবার আমি যদি একটা সাইকেলের চাকাকে হাত দিয়ে ঘুরিয়ে দিই, ওটা কি সামনে বা আগে যাবে? ধরো তুমি হ্যান্ডেলটাকে তুলে দিয়েছো, তুলে এখানে ফোর্স দিচ্ছ, তাহলে কি এই চাকাটা কি ওই কেন্দ্র করে ঘুরতে থাকবে না? ইয়েস স্যার। সাইকেলটাকে হাতে তুলে নিয়েছে, এবার চাকাটাকে ঘুরিয়ে দিলে, তাহলে কি হবে? এগিয়ে যাবে না। তার মানে তুমি ফোর্স প্রডিউস করছো, বাট এখানে কি হচ্ছে? এটা রোটেট করছে। কোন ডিসপ্লেসমেন্ট, তার মানে এখানে রোটেশনালও হচ্ছে আবার লিনিয়ারও হচ্ছে, রোটেশন হচ্ছে আবার মুভমেন্টও হচ্ছে। এখানে ঘুরছে উইথ মুভমেন্ট থাকছে। কিন্তু টর্ক তাকেই বলবো যার একটা পার্টিকুলার পয়েন্টকে কেন্দ্র করে রোটেট করবে। বোঝা গেল তো? তার মানে সাইকেলের হ্যান্ডেল, এটা ধরো সাইকেলের হ্যান্ডেল, তুমি দুই হাত দিয়ে ধরছো, একটা হাতে এই দিকে ফোর্স দিচ্ছ আর একটা হাতে উল্টো দিকে, তবেই তো এখান থেকে এদিকে রোটেট করে। ভালো করে বোঝো সাইকেলের হ্যান্ডেলটা তুমি কিভাবে ধরো। দেখো কত কিছু বুঝতে হবে। দেখো আমরা হয়তো দুজনই এই দিক থেকেই ধরি, কিন্তু একজনকে এই দিকে বাড়ালে এই দিকে ঘোরালে তবেই তো ঘুরবে সাইকেলটা। ইয়েস স্যার। হ্যাঁ, তার মানে কি একটা ফোর্স এই দিকে দিচ্ছ আর একটা ফোর্সকে তুমি টেনে আনছো, তাই? রাইট? একটা সামনের দিকে ঠেলতে হবে, একটা পেছন দিকে টানতে হবে। হ্যাঁ, তার মানে আলটিমেট ফোর্সটা তো এটাই তো। তার মানে মনে রাখবে অলওয়েজ টর্ক প্রডিউস করার জন্য মিনিমাম দুটো ফোর্স দরকার হয়, দুটো ফোর্স। তাহলে বলবে স্যার এই চাকাতেও তুমি দুটো ফোর্স দিচ্ছ। ওই সেন্টারে একটা ফোর্স আছে। হ্যাঁ, সেন্টারকে কেন্দ্র করে। তার মানে চাকাটা যখন তুমি এখান থেকে যখন ফোর্স দিচ্ছ, তখন এই দিক থেকে একটা ফোর্স ক্রিয়া হচ্ছে, দ্যাটস ওয়াই এই দিক থেকে ঘুরছে এই দিকে। বুঝতে পারলে? সব থেকে ভালো বোঝা যায় সাইকেলের হ্যান্ডেলের এক্সাম্পলটা। বলো সবাই বুঝতে পেরেছো টর্ক কি অ্যাকচুয়ালি? ওকে, দেখো এবার আমরা যেটা আজকে ডেরিভেশন অফ টর্ক করব,
এটার কন্ডিশন হচ্ছে when the stator impedance and the shunt branch impedance is neglected. When stator impedance and shunt branch impedance is neglected. ঠিক আছে, যদি এই দুটো নেগলেক্টেড হয় at that time when stator impedance and shunt branch impedance is neglected, তখনই আমরা টর্কটাকে বের করব। তাহলে কেমন হবে দেখো, আমরা একটু ইকুইভ্যালেন্ট সার্কিটটাকে ড্র করছি। আমাকে একটা একটা করে পার্ট তোমরা বলবে, দেখো তোমরাই সব বলতে পারবে, আমাকে আর কিছু বলতে হবে না। স্যার এটা স্যার ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট মনে হয়। আগের দিন করিয়েছিলাম ইকুইভ্যালেন্ট সার্কিট, কেমন ছিল? হ্যাঁ স্যার, R1 হবে, তারপর এটা X1। রিবন, স্যার এই তো আগের ক্লাসটাই তো করালাম, ইকুইভ্যালেন্ট সার্কিট করাইনি? হ্যাঁ হ্যাঁ তো বললাম তো যে এটা ট্রান্সফরমার তো সেম। হ্যাঁ 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 এটা JX1, এটা R2, এটা JX2, R2 JX2 হ্যাঁ তারপর এটা E1 উপাসেরটা একদম শেষে, XM, ওটা হচ্ছে XM পরটা। E1 ওটা E2। এটা 3 ফেজ সাপ্লাই। এবার আমাকে একটা একটা করে বলো, এটা কোথাকার রেজিস্ট্যান্স R1টা? এটা স্টেটরের। স্টেটারে। সাপ্লাই কোথায় দিয়েছি? এটা স্টেটার। এটা কোথাকার রিঅ্যাকট্যান্স? স্টেটর। এটা এক্স্যাক্টলি। এইটা কোথাকার ওয়াইন্ডিং? স্টেটর। স্টেটার ওয়াইন্ডিং। E1টা কি? ইএমএফ স্টেটার ইনডিউস ইএমএফ। এক্স্যাক্টলি। এটা কি? রোটার ইএমএফ রোটারের। হ্যাঁ, এটা রোটারের কয়েল। তাহলে এটা রোটারের রেজিস্ট্যান্স, রোটারের রিঅ্যাকট্যান্স, এটা লোড রেজিস্ট্যান্স। এটা লোড রেজিস্ট্যান্স। হ্যাঁ, আগের দিন আমরা কি দেখেছিলাম যে লোড রেজিস্ট্যান্স ইকুয়াল টু, জানি না তোমাদের মনে আছে কিনা, R2 * 1/s - 1। 1/s - 1 ওখানে ওই AC2 হয়, তারপর ওইখানটা JX। তার মানে এই দুটো মিলে, মানে এটা R2 আর এটা RL, তার মানে টোটাল রেজিস্ট্যান্স মানে RT ইকুয়াল টু কি বলতে পারি? R2 + RL। টোটাল এইখানকার দুটো রেজিস্ট্যান্স মিলে R2 + RL হয় তো, মানে রেজিস্ট্যান্স এটা কিসে আছে? সিরিজে আছে। সিরিজে আছে। তাহলে এটাকে যদি গুণ করে দিই, R2/s - R2, -R2। এই যে RL এর ভ্যালুটা বসালাম দীপন। ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে এই দুটো কেটে গেলে তাহলে আমরা টোটাল রেজিস্ট্যান্স কি পাচ্ছি? R2/s। এক্স্যাক্টলি। তার মানে এটাকে যদি আমরা শর্ট করে দিই আর এখানে R2/s লিখি, তার মানে বোঝানো হচ্ছে যে লোডের রেজিস্ট্যান্সটা তুমি এখানেই কনসিডার করে নিয়েছো। এম আই রাইট অর রং? বলো। তার মানে আমরা যদি শুধু রোটারের পিকচারটা ড্র করি এইভাবে, এটাকে যদি শর্ট করে দিই আর এটার ভ্যালু যদি R2/s লিখি, তার মানে কি তুমি এখানকার মানে লোডের যে রেজিস্ট্যান্স RL তাকে তুমি এখানে কনসিডার করে নিয়েছো। তার মানে এটা কি অ্যাকচুয়ালি এই সার্কিটের মানে আউটপুট মানে রোটারের টোটাল রেজিস্ট্যান্স, তাই তো? লোড প্লাস ওর কন্ডাক্টরের জন্য যে রেজিস্ট্যান্স, লোডেরও একটা রেজিস্ট্যান্স আছে এবং ওর কন্ডাক্টরেরও একটা রেজিস্ট্যান্স, দুটোকে একসাথে আমরা এখানে R2/s মানে তো কি RT মানে টোটাল রেজিস্ট্যান্স অফ এ রোটার। ক্লিয়ার? তাহলে কি আমরা যদি এখানে R2/s লিখি আর এটা, এই দুটোকে কি সেম বলতে পারি ফর রোটার কনস্ট্রাকশন? এটা আর এটা তো সেম। তাহলে আমি এটাকে শর্ট সার্কিট করে দিলে এখানে R2/s হবে, আর যদি শর্ট সার্কিট না করি তাহলে এখানে R2 এখানে RL হবে। এটাই তো, আর কোনো ডিফারেন্স নেই। এই যে প্রুফ করে দেখিয়ে দিলাম টোটাল রেজিস্ট্যান্স কত হচ্ছে R2/s, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে তুমি বোঝাও।
বলো সৌভিক, বুঝলে ব্যাপারটা? ইয়েস স্যার। হ্যাঁ, এইবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আমাকে তোমরা এইটা বলো তো, ট্রান্সফরমারে এই পার্টটা কোথাকার ছিল? ওটা তো প্রাইমারি ওয়াইন্ডিং এর। না, এই পার্টটা ছিল ইসেতে কোরের কোরের হ্যাঁ, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। হ্যাঁ, কোরের জন্য এই দিকে আমরা একটা ওয়াইন্ডিং দিয়েছিলাম যেটাকে প্রাইমারি বলি, আর আর এটা মোটরের ক্ষেত্রে এটাকে বলি আমরা স্টেটার ওয়াইন্ডিং। স্টেটার, মানে ওই প্রাইমারিটা স্টেটার, হ্যাঁ, সেকেন্ডারিটা রোটার। তাহলে এখানে তো দুটো ওয়াইন্ডিং আমরা একটা স্ট্রাকচারে, একটা ফ্রেমের উপর বসিয়েছি, কিন্তু এখানে দুটো ওয়াইন্ডিং তো কোনো ফ্রেমের উপর বসাই না বাবা। এখানে কি করি আমরা? এখানে আমরা এই একটা স্টেটার, এই একটা রোটার, তাহলে এখানে কিছু ওয়াইন্ডিং থাকে, আবার এখানে কিছু ওয়াইন্ডিং থাকে, রাইট? তার মানে এই ওয়াইন্ডিংটা এটা, এই ওয়াইন্ডিংটা এটা, তাহলে মাঝে কি আছে? এক্স্যাক্টলি। তাহলে এখানে কোরকে, এখানে কোরকে, এখানে কোরকে ট্রান্সফরমারে, হ্যাঁ, ট্রান্সফরমারে সলিড ম্যাটেরিয়াল ছিল কোর, কিন্তু এখানে কোরকে এয়ার গ্যাপ। হ্যাঁ, মজা পাচ্ছ তো? এবার ডিফারেন্স পাচ্ছ? এইটা হচ্ছে মেন ডিফারেন্স ট্রান্সফরমারের সাথে এর। আমরা ট্রান্সফরমার একটা সলিড ম্যাটেরিয়ালের ওপরে কন্ডাক্টরটা করি, মানে কন্ডাক্টরটাকে পুট করি দুদিকে, কিন্তু এখানে কোর মিডিয়াম হিসেবে বা ফ্লাক্স পাস করার জন্য যে মিডিয়ামটা নেই সেটা কি? ইয়ার মিডিয়াম নেই আমরা। তার মানে প্রাইমারি ওয়াইন্ডিং থেকে সেকেন্ডারি ওয়াইন্ডিং, স্টেটার ওয়াইন্ডিং থেকে রোটার ওয়াইন্ডিং এ যে ফ্লাক্সটা আসছে সেটা থ্রু কার মধ্যে দিয়ে আসছে? আর এর মধ্যে দিয়ে। আর এখানে কার মধ্যে দিয়ে যাচ্ছিল? ম্যাগনেটিক কোর বা ফেরোম্যাগনেটিক কোর বা স্টেনলেস স্টিল, এগুলো যা দিয়ে বানানো হয়। হ্যাঁ, এইবার বোঝা যাচ্ছে ব্যাপারটা, বুঝতে পারলে এবার তো মেন ব্যাপার। তাহলে এবার তোমরা আমাকে বলো, তাহলে রোটারের জন্য এই যে কম্পোনেন্টটা ফর ইন্ডাকশন মোটর, এই কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি কোথাকার কম্পোনেন্ট? এয়ার গ্যাপের কম্পোনেন্ট। এই যে এটা হচ্ছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকটেন্স ফর এয়ার মিডিয়াম, আর ওখান থেকে যে কারেন্টটা পাস হচ্ছে এটাকে আইএম বলি, ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে এটা কোথা থেকে পাস হচ্ছে? থ্রু দা এয়ার মিডিয়াম। ক্লিয়ার? একদম। তাহলে আমরা যখন ডিটারমাইন দ্য টর্ক ইকুয়েশন অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর করব, তখন সবার আগে ধরে নেব যে এই যে স্টেটার ইএমএফটা, স্টেটারের ইম্পিডেন্স, এই রেজিস্ট্যান্স আর রিঅ্যাকটেন্স একসাথে তো ইম্পিডেন্স, মানে জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি লিখতে পারি তো? এক্সির তো কোনো কম্পোনেন্ট এখানে নেই, মানে ক্যাপাসিটিভ কম্পোনেন্ট নেই, তার মানে জেড ইকুয়ালস টু কি দাঁড়ালো? আর প্লাস জে এক্সএল। তার মানে এই পুরোটাকে একসাথে আমরা কি বলবো? ইম্পিডেন্স বলবো। আবার এই যে শান্ট ব্রাঞ্চ, মানে এটা তো শান্ট কানেক্ট, শান্ট মানে হচ্ছে প্যারালাল কানেকশন, তাহলে এই প্যারালাল কানেকশন এটাও তো, এই দুটো মিলেই তো আবার ইম্পিডেন্স তৈরি করবে, তাই না? তাহলে এটা হচ্ছে স্টেটার ইম্পিডেন্স, আর এটা হচ্ছে কার? ম্যাগনেটাইজিং এর, মানে ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের যে ইম্পিডেন্স সেটা, বা শান্ট ব্রাঞ্চ ইম্পিডেন্স বলতে পারি, বা কোরের ইম্পিডেন্স বলতে পারি। ওকে, এই দুটোকে নেগলেক্টেড ধরে তবে আমরা টর্ক ইকুয়েশনটাকে ডেভেলপ করি। ঠিক আছে, এটাকে ধরে নিই যে এই দুটো নেই। কারো কোনো কোশ্চেন? এবার যদি এটাকে নেগলেক্টেড ধরে নিই তাহলে সার্কিটটা কেমন আসে দেখো। কলেজে এত খাটবে না, বুঝতে পারলে তো? কলেজে এত খাটবে না কেউ, হয়তো জানে কিন্তু ওরা তবুও দেখবে এতটা ইলাবোরেট করে বলবে না। আগের দিন কলেজে কি করলেন তো, ইন্ডাকশন মোটরের হ্যাঁ, শুধু কানেকশনটা দেখিয়েছে, ওই ফ্যানের কানেকশন যেমন হয় না, ওই কোন তার সাথে কোন তার যুক্ত হয় ওইটা। বাহ, চলো দেখো। স্যার মানে আমার বাবা ফ্যানের কানেকশন শিখিয়ে দিয়েছে, আমার ওটা দেখতে হয় না, ওই এমনি ডুবুরে গেছে। ঠিক আছে, তাহলে এটা R2/S, আর এটা JX2, এটা E2, এটা E1। তাহলে এবার আমাকে একটা কথা বলো, তাহলে এবার সার্কিটটা এটা আসবে তো আমার? দেখো তো, E1 আর E2 কি সেম আমি বলতে পারি?
হ্যাঁ E1 সেম তো বলতেই পারি, কারণ ওখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা উৎপন্ন হয় ওখানে গিয়ে তো সেম ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। দেখো E1 E2 কখন আলাদা হয় ভালো করে বোঝো। হ্যাঁ অনু, দেখো তুমি যখন এটাকে কোরের মধ্যে কানেক্ট করছো, এখানে যে E1টা তৈরি হচ্ছে ইনডিউস ইএমএফ, ডিউ টু দিস ইনডিউস ইএমএফ এখান থেকে ফ্লাক্স ফ্লো করছে, এখানে কিছুটা ফ্লাক্সের লসেস হচ্ছে, দিয়ে তারপর এখানে যে ইনডিউস ইএমএফটা হচ্ছে সেটা কিন্তু কিছুটা কমে যাচ্ছে। কার জন্য? এই কোর মিডিয়ামটার জন্য, রাইট? কিন্তু আমরা এখানে প্রথমে কন্ডিশনটা কি ধরে নিয়েছি? when the stator impedance and shunt branch impedance মানে ম্যাগনেটাইজিং মানে এয়ার মিডিয়ামটাকে আমরা নেগলেক্টেড ধরে নিয়েছি। তো তার মানে স্টেটারের, হ্যাঁ তো মাঝের এয়ার মিডিয়ামটাকে যদি নেগলেক্টেড ধরে নিই, তার মানে স্টেটারের ইএমএফ আর রোটার ইএমএফ তো সেম, তখন Yes, sir. মেন লসেস কম্পোনেন্টটাই তো নেই আমার। বোঝা গেল? Yes, sir. হ্যাঁ Yes, sir. হ্যাঁ। তাহলে না আমরা ধরে নিচ্ছি লসেস হবে, আমরা জাস্ট ধরে নিচ্ছি এভাবে ইকুয়েশন ডিরাইভ করার জন্য ধরে নিচ্ছি। ঠিক আছে প্রজ্ঞে? হবে না বলো না, হবে। আমরা জাস্ট ধরে নিয়ে একটা ম্যাথামেটিক্যাল ডিডাকশন করছি, আর কিছুই না। ম্যাথামেটিক্স আমাদের অনেক কিছুই করাতে বাধ্য করে। এবার এখানে যে থ্রি ফেজ সাপ্লাই দিয়েছি, তাহলে এখানকার যা ভোল্টেজ হবে এখানকার ভোল্টেজ নিশ্চয়ই সেম। তাহলে এখানকার যা ভোল্টেজ হবে আবার এখানকার ভোল্টেজ কি হবে? সেম সেম। সেম। তাহলে আলটিমেট যে সার্কিট ডায়াগ্রামটা সেটা কিন্তু আমাদের এটা। E1 is equal to E2. শুধু ইটুই লিখো না, এটা হচ্ছে আমার আলটিমেট ডায়াগ্রাম, তাই না? এটা যদি R2/S রাখি তাহলে এটাকে আমার কনসিডার করার দরকার নেই, আর যদি এখানে R2 রাখি তাহলে এখানে আমাকে লোড রেজিস্ট্যান্স দেখাতে হবে। ক্লিয়ার তো? সবার কাছে ক্লিয়ার? সার্কিট ড্রয়িংটা বুঝে গেলে। এবার প্রথমে আমরা টর্ক ডেভেলপ করব, টর্ক ডেভেলপ বা টর্ক এক্সপ্রেশন বের করব এট স্ট্যান্ড স্টিল কন্ডিশন। টর্ক এট স্ট্যান্ড স্টিল কন্ডিশন। টর্ক এট স্ট্যান্ড স্টিল কন্ডিশন তার মানে যখন মোটরটা আমার দাঁড়িয়ে আছে তখন টর্ক কি হবে? তাহলে মোটর যদি দাঁড়িয়ে থাকে টর্ক কি হবে দেখো। তাহলে এট স্ট্যান্ড স্টিল কন্ডিশন অবশ্যই জিরো হবে, সেটা আমি প্রুফ করে দেখাবো। দেখো তাহলে স্ট্যান্ড স্টিল কন্ডিশনের ক্ষেত্রে সার্কিটটা হবে আমার এরকম। এখানে এটাকে যদি আমি R2 লিখি তাহলে এখানে লোড রেজিস্ট্যান্সটা লেখার তো দরকার, তাই না? কিন্তু যদি মোটরটা দাঁড়িয়ে থাকে তাহলে এটা কি ভেরিয়েবল রেজিস্ট্যান্স হবে নাকি শর্ট সার্কিট হবে? ভেরিয়েবল রেজিস্ট্যান্স কখন হয়? যখন মোটরটা ঘুরে, কখনো আস্তে ঘুরছে কখনো জোরে, তার মানে কি লোডটা চেঞ্জ হচ্ছে, তার জন্য তো আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স বলি এখানে। কিন্তু মোটর তো দাঁড়িয়ে আছে, এখন স্ট্যান্ড স্টিল মানে কি দাঁড়িয়ে আছে, শর্ট সার্কিটই থাকবে। এক্স্যাক্টলি। তাহলে যদি এটা শর্ট সার্কিট থাকে, তাহলে স্ট্যান্ড স্টিল কন্ডিশনে রোটারের স্পিড কত? জিরো। তাহলে স্লিপ কত হবে? স্লিপ কত হবে? 1 তো 1 হ্যাঁ ns মাইনাস nr বাই ns। nr যদি 0 হয় ns বাই ns কেটে গেলে কত? 1। স্লিপ 0। স্লিপ 0। এবার লোড টর্ক এর অ্যাক্রসে যদি এই যে লোডের অ্যাক্রসে যদি আমরা টর্কটা বের করি, টর্ক ইকুয়াল টু জানো তো এই লোডের অ্যাক্রসের টর্ক মানে কি? এটা কি মেকানিক্যাল পাওয়ার না? এটা একটা মানে লোডের অ্যাক্রসে পাওয়ারটা কি মেকানিক্যাল পাওয়ার? তো তুমি মোটরে কি হয় ইলেকট্রিক্যাল দাও, আউটপুটে কি পাও? মেকানিক্যাল। Yes, sir. তার মানে এটা কি মেকানিক্যাল পাওয়ার। তার মানে লোড টর্ক ইকুয়াল টু, তোমরা কি জানো যে মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু টর্ক ইনটু অ্যাঙ্গুলার স্পিড? ফর্মুলাটা জানো? ইলেকট্রিক্যাল পাওয়ার ইকুয়ালস টু ভি ইনটু আই, কিন্তু মেকানিক্যাল পাওয়ার কি? টর্ক ইনটু অ্যাঙ্গুলার স্পিড। মনে থাকবে সবার? হ্যাঁ। তাহলে এইখান থেকে আমরা টর্ক ইকুয়াল টু কি লিখতে পারি? পাওয়ার বাই অ্যাঙ্গুলার স্পিড, পিএম বাই, এটা কার স্পিড হবে? এটা স্পিডটা কার? রোটারের, লোডের বা লোডের
হ্যাঁ কিন্তু ঘুরছে না ঠিক আছে, কিন্তু আমরা যখন লোডের অ্যাক্রসে টর্ক বের করছি, হ্যাঁ এইখানে যখন আমরা টর্ক বের করছি, এটা তো এখানে ঘুরছে আলটিমেট কি, রোটার তো, টোটাল হ্যাঁ রোটার। তার মানে আমরা টর্ক ইকুয়াল টু কি বলতে পারি, রোটারের পাওয়ার বাই রোটারের স্পিড। বোঝা গেল? হ্যাঁ তাহলে স্পিড কত, রোটারের স্পিড তো 0। এবার এই ওমেগা আর মানেই হচ্ছে 2 পাই ইন্টু এনআর, 2 পাই ইন্টু এনআর, এই যে এনআরটা, তাহলে এনআর তো 0। আবার পিএমটা কি আছে, পিএম মানে মেকানিক্যাল পাওয়ার, এখান থেকে আমরা আউটপুটে কোনো পাওয়ার পাচ্ছি, এটা তো শর্ট সার্কিটেড, না zero। কোনো পাওয়ার পাবো না, 0। তার মানে 0/0 মানে আলটিমেট টর্ক কত, 0। বোঝা গেল? ইয়েস স্যার, ইয়েস। তাহলে অ্যাট স্ট্যান্ড স্টিল কন্ডিশন আমরা কি বলবো, টর্ক 0। এবার আমরা আসছি অ্যাট রানিং কন্ডিশন। নেক্সট পেজ, এই পেজটা শেষ। অ্যাট রানিং কন্ডিশন, ভালো করে বোঝো, অ্যাট রানিং কন্ডিশন। আমি এখানে আরএলটাকে কনসিডার করলাম, অসুবিধা নেই, এটা R2 জে x2, দিস ইজ I2। এই RL ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, R2 ইন্টু 1/s মাইনাস 1, এটা RL। তাহলে রানিং কন্ডিশনে আমরা ভেরিয়েবল রেজিস্ট্যান্স পাবো এখানে, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, তখন স্লিপ কত হবে, এট রানিং কন্ডিশন স্লিপ কি হবে, 0 না 1? 0 স্যার। না, স্লিপ 0 হলে প্রবলেম আছে তো, দেখো একদম 0 তো হবে না, 0 না, 0 কাছাকাছিও নয়, এনএস Infinite হবে তো। মাইনাস এনআর বাই এনএস, এটাকে 0 বা ইনফিনিটি করে দিলে প্রবলেম হয়ে যাবে। স্লিপের সামথিং একটা ভ্যালু থাকে তো, স্লিপ তখন কি হবে, 0 থেকে 1 এর মধ্যে ঘোরাঘুরি করবে। দেখবে স্লিপ অ্যাকচুয়ালি 1 কোনোদিনও হয় না, এক্স্যাক্ট 1 কোনোদিনও হবে না, মানে এনএস মাইনাস এনআর এটা কোনোদিনও। তাহলে কি, তুমি যদি স্লিপকে 0 করতে চাও, তার মানে এটা আর এটা এই দুটোকে 0 হতে হবে, মানে এনএস ইকুয়াল টু এনআর হতে হবে। এটা পসিবল না কোনোদিনও, এটা কি পসিবল বলো? না স্যার। এটা পসিবল না, তাহলে স্লিপ কোনোদিনও 0 হবে না। আবার এটাও পসিবল না যে এনআর কে 0 করলে তুমি স্লিপ পাবে, তখন স্লিপটা 1 পাবে, মানে ম্যাক্সিমাম স্লিপ, মানে 100% স্লিপ। তার মানে কি, মোটর ঘুরবেই না, যেটা আমরা স্টার্টিং কন্ডিশনে পেলাম। তার মানে মনে রাখবে, স্লিপ সবসময় 0 থেকে 1 এর মধ্যে ঘোরাফেরা করে। 0 মানে হচ্ছে 0%, 1 মানে হচ্ছে 100% স্লিপ, মানে ম্যাক্সিমাম স্লিপ। ঠিক আছে? আর আমরা স্লিপ কত পাই, 2%, 5% এরকম। ঠিক আছে? স্লিপ যদি বেশি হয়ে যায়, প্রবলেম কি হবে, মোটর আস্তে ঘুরবে। স্লিপ বেশি হলে হওয়া কখন হবে, স্লিপ বেশি যখন এনআরটা কমে যাবে। আর এনআর কমা মানে কি, তোমার মোটরে পাখা ঘোরা কমে গেল, পাখার স্পিড কমে গেছে তো। তুমি কি চাও তোমার পাখার স্পিড ঘুরে কমে যাক? না না স্যার। হ্যাঁ, তুমি এটাও চাও না যে পাখার স্পিড আর এনএস এক হয়ে যাক, তাহলেও প্রবলেম আছে। আবার তুমি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। আবার তুমি এটাও চাও না যে এটা 1500 আর এটা 1000 হয়ে যাক, না, তুমি চাও এটা 1500 হলে ভাই তুই অন্তত 1490 বা 1450 অন্তত ঘোর, যাতে কিছুটা স্লিপ থাকে, যাতে ফ্লাক্স কাটিংটা হয়। আর ফ্লাক্স কাটিংটা হলে তবেই কিন্তু ইনডিউস ইএমএফ প্রডিউস হবে। ডিউ টু দিস ইনডিউস ইএমএফ দ্য কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য রোটার, এবং যখন কারেন্ট ফ্লো করবে তখনই এমএমএফ পাবো, এমএমএফ পালেই আবার মোটর ঘুরতে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার করো, সবাইকে বলছি। বোঝাতে পারবে তো এইভাবে আমি যেভাবে বোঝাচ্ছি? একজনকে ধরবে, ধরে বোঝাবে। সব থেকে ভালো হচ্ছে বোঝানো, যদি কাউকে বোঝাতে পারো না, আলাদা লেভেলের কনসেপ্ট তৈরি হয়। তাহলে দেখো, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার তো, এই সার্কিট ডায়াগ্রামটা ক্লিয়ার। এবার আমি টর্ক ডেভেলপ করব। এবার লোডের অ্যাক্রসে পাওয়ার কি হবে, লোডের অ্যাক্রসে লোড পাওয়ার কি হবে, মানে পাওয়ার, লোড পাওয়ারকে আমি কি দিয়ে লিখবো, লোড পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারি, বা মেকানিক্যাল পাওয়ার ইকুয়াল টু 3I2 স্কয়ার ইন্টু RL বলতে পারি কি, দেখো তো। এটা 3 ফেজ সাপ্লাই, 3 ফেজ ইন্ডাকশন মোটর বলে 3,
আর আই স্কোয়ার আর মানে কি, লোডের অ্যাক্রসে পাওয়ার ড্রপ বা পাওয়ার ডিসিপেশন, এটাকেই তো আমরা বলবো মেকানিক্যাল পাওয়ার, এটাই তো আমাদের মেকানিক্যাল পাওয়ার। তার মানে এই পাওয়ারটাকে আমি মেকানিক্যালি কিভাবে লিখতে পারি, পিএম ইকুয়ালস টু কি বলতো, পিএম ইকুয়ালস টু টর্ক ইন্টু কি বললাম, টর্ক ইন্টু অ্যাঙ্গুলার স্পিড, মানে এটা হচ্ছে ওমেগা আর নিলাম। তাহলে এই পাওয়ারটা সেম, ইলেকট্রিক্যালি লিখলে এরকম আসবে, মেকানিক্যালি লিখলে এরকম আসবে। বোঝা গেল কি বললাম? কি বললাম বলো প্রজ্ঞিক, কি বললাম বলো তো? এই লোডের অ্যাক্রসে ইলেকট্রিক্যাল, ধরো আর এর এই আর লোড আছে, হ্যাঁ, আর লোডের অ্যাক্রসে যদি পাওয়ার ডেসিপেশন বের করতে চাই আমরা কিভাবে করব, আই স্কয়ার আর। হ্যাঁ, আবার এই আর লোডটা কি মেকানিক্যাল কানেকশন, মানে ওই ফ্যানটা যে ঘুরছে, পাখাটা ঘুরছে, তার জন্য তো রেজিস্ট্যান্স তো এটাই অ্যাকচুয়ালি। তাহলে এটাকে যদি আমরা ইলেকট্রিক্যালি আউটপুট পাওয়ারটাকে লিখতে যাই, ইলেকট্রিক্যালি লিখবো 3i স্কয়ার ইন্টু আর, আর এল মানে লোড রেজিস্ট্যান্স। আর মেকানিক্যালি যদি এই পাওয়ারটাকে ডিফাইন করতে যাই কিভাবে লিখবো, টিএল ইন্টু ওমেগা এন। বোঝা গেছে? আচ্ছা, দুটোর আউটপুটই মানে সমান হবে মোটামুটি? দুটো আউটপুট এখানে দুটো তো নেই, ইলেকট্রিক্যালি এক্সপ্রেশন লিখলে এটা, মেকানিক্যালি লিখলে এটা। মানে ওইভাবে করলে দুটোরই ভ্যালুটা সমান বেরোবে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারি, এই পাওয়ার আর এই পাওয়ার সেম, তার মানে আমরা এরকম বলতে পারি। হ্যাঁ, আমরা কি বলতে পারি তাহলে, দেখো আমরা বলতে পারি এই পাওয়ার আর এই পাওয়ার সেম, মেকানিক্যাল আর ইলেকট্রিক পাওয়ার সেম। ঠিক আছে? হ্যাঁ, এবার দেখো, এবার এটাকে যদি ডেরিভেশন করি, আমাকে একটা কথা বলো তো, যে এখান থেকে I2 কত হবে, এই সার্কিটের I2 তো এখান থেকে ফ্লো করছে, এই যে I2, ভি বাই আর মানে E2 ডিভাইডেড বাই আর মানে কত, এখানে আর মানে কত বলো? R2/S তো স্যার? না গো, ইম্পিডেন্স হবে, টোটাল ইম্পিডেন্স। হ্যাঁ হ্যাঁ, ইম্পিডেন্স কত হবে? তার মানে এটাকে আমি লিখতে পারি কি দেখো তো, যে R2/S তার হোল স্কয়ার প্লাস x2 স্কয়ার। R2/S লেখা মানে এই দুটো রেজিস্ট্যান্সকে এক জায়গায় কনসিডার করে নিয়েছি, তার মানে কি এটাই কি টোটাল রেজিস্ট্যান্স এই সার্কিটের, টোটাল রেজিস্ট্যান্সের স্কয়ার প্লাস x2 স্কয়ার, এটাই তো আমাদের I2, তাই তো সৌভিক? হ্যাঁ, তার মানে কি কারেন্ট আমরা একটা নরমালি সার্কিট থিওরিতে কারেন্ট কি করে করি, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, মানে কি সিরিজে আছে তাদের যোগফল। যেহেতু ইন্ডাকটেন্স আছে তার জন্য ইম্পিডেন্স হবে, তার মানে ইম্পিডেন্সকে কি করে লিখি আমরা, আর প্লাস জে এক্সএল। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমি ম্যাগনিটিউড ফর্মে লিখি, ম্যাগনিটিউড ফর্ম মানেই হচ্ছে রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এক্সএল স্কয়ার, আর অ্যাঙ্গেল ফর্মে যখন লিখবো ট্যান ইনভার্স বি বাই এ। এম আই রাইট অর রং? রাইট। হ্যাঁ, তার মানে আমি এটাকে ম্যাগনিটিউড ফর্মে এখানে লিখেছি, অ্যাঙ্গেলটা এখনো কনসিডার করিনি। তাহলে আমি I2 পেলাম, আমার I2 এর ম্যাগনিটিউডটাই দরকার। জবরদস্ত কনসেপ্ট তৈরি হচ্ছে তো। ভিডিওটা আরেকবার দেখবে পুরো, তারপর দেখবে তোমাদের টিচারকে তোমরা পড়াচ্ছ। আরেকবার দেখতে হবে, একদম দেখবে, কোনো অসুবিধা নেই, তারপর তোমাদের টিচারকে তোমরা পড়াবে 100%। সত্যি বলছি, হাসির কিছু নয়। হ্যাঁ, না না স্যার, একদম। I2 স্কয়ার ইকুয়াল টু, আমরা এটাকে যদি স্কয়ার করে দিই, E2 স্কয়ার বাই R2/S তার হোল স্কয়ার প্লাস x2 স্কয়ার বলতে পারি তো? ইয়েস স্যার। দেখো বোথ সাইড স্কয়ার করলে রুট ওভারটা উঠে যাবে আর উপরে স্কয়ার গুলো বসবে। এই ইকুয়েশনটাকে বোথ সাইড স্কয়ার করলাম। তাহলে এবার যদি এই ভ্যালুটা, এই I2 এর ভ্যালুটা আমরা এখানে বসাই, মানে সুতরাং লোড পাওয়ার
লোড পাওয়ার ইকুয়াল টু আমরা কি বলতে পারি বলো? লোড পাওয়ার ইকুয়ালস টু 3 ইন্টু আই স্কোয়ার, মানে কি এটা তো? হ্যাঁ আই স্কোয়ার মানে E2 স্কয়ার ডিভাইডেড বাই R2 বাই S স্কয়ার প্লাস X স্কয়ার। R2 বাই S এর তার স্কোয়ার প্লাস X2 স্কোয়ার yes sir ইন্টু ইনটু আর আর এর- মানে ওই দুটো আর এর যোগফল। হ্যাঁ, এবার RL কে আমরা না লোড রেজিস্ট্যান্স আছে তো এটা, তার মানে লোড রেজিস্ট্যান্স তাহলে শুধু ওটা। এটাকেও লিখতে পারি R2 ইন্টু 1 বাই S মাইনাস 1। হ্যাঁ লেখা যায় না RL কে এইভাবে? ইয়েস স্যার। এই লোড পাওয়ারটাকে আমরা আবার কি বলি? মেকানিক্যাল পাওয়ার। তার মানে মেকানিক্যাল পাওয়ার কে যদি আমরা কোনো ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি যখন ডিফাইন করছি তখন এটাই আমার গিয়ে দাঁড়াচ্ছে। এখানে তো এই জিনিসটা থাকবে না গো, এটা ভুল লিখলাম, এটা স্কোয়ার করলে তো এটা উঠে যাবে। R2 বাই S তার হোল স্কোয়ার প্লাস X2 স্কোয়ার ইন্টু R2 ইন্টু 1 বাই S মাইনাস 1। বলো ডেরিভেশনটা কি খুব কঠিন ছিল? মানে সবাই সকালে ক্লাসে বলছে স্যার কত কিছু, ওরা মানে হাঁপিয়ে গেছে। আরেকবার দেখলে হয়ে যাবে। আরেকবার দেখলে আরামসে হয়ে যাবে, ঠিক আছে, কোনো চিন্তাই নেই। চলো কনফিডেন্স রাখো শুধু, আর কিছু না, যে হয়ে যাবে ভাই, নো ইস্যু। চলো এবার দেখো এটা আমাদের কি বেরোলো? মেকানিক্যাল পাওয়ার। এবার আমরা কি করব? রোটার কপার লস বের করব। রোটার কপার লস কত? তার মানে রোটার সার্কিটটাকে দেখো না, এই যে এটা তো আমার রোটারের সার্কিট, তাহলে কপার লস কোথায় হবে? ওয়াইন্ডিং এর মধ্যে হবে। কপার লস কোথায় হবে? রোটারের কপার লসটা কোথায় হবে? অবশ্যই ওয়াইন্ডিং এ, মানে ভাই রোটারের ওয়াইন্ডিং এ। হ্যাঁ রোটারি ওয়াইন্ডিং এ। রোটারের ওয়াইন্ডিং এ, তার মানে রোটারের ওয়াইন্ডিং তো এটা R2, yes sir তাই তো? হ্যাঁ। টোটালটা তো রোটারের ওয়াইন্ডিং না। RT যেটা আমরা বের করি এটা কি রোটার ওয়াইন্ডিং? এটা লোড, এটা লোডের রেজিস্ট্যান্স প্লাস রোটারের রেজিস্ট্যান্স দুটো মিলে। কিন্তু তাহলে রোটার কপার লস যদি বলি আমরা, শুধু রোটার কপার লস, সেটা কোথায় হবে? অনলি R2 তে হবে। yes sir अंचित सो गए क्या तुम? नो सर। समझ रहे हो तो? यस सर। हाँ, इन डेप्थ एनालिसिस हो रहा है सब कुछ एकदम। आग बंद करोगे तो इंडक्शन मोटर आग तुम्हारे सामने चला आएगा। দেখো রোটার কপার লস তাহলে আমাদের R2 এর অ্যাক্রসে হবে। তাহলে রোটার কপার লস ইকুয়াল টু আমরা কি বলতে পারি? 3 ইন্টু I2 স্কোয়ার ইন্টু R2 বলতে পারি তো? 3টা কেন দিচ্ছি আমরা? কারণ 3 ফেজ। হ্যাঁ, I2 কেন দিলাম? কারণ কারেন্ট তো যেটা এই, এটা তো একটা মানে কি বলবো সিরিজ সার্কিট, এখান থেকেও I2 কারেন্ট ফ্লো হবে, লোডের মধ্যে দিয়েও I2 কারেন্ট, রাইট? यस सर। হ্যাঁ, তাহলে আমরা I2 স্কোয়ার ইন্টু R2 লিখতে হবে। R2 এখানেই কিন্তু কপার লসটা হবে, RL কেউ লিখবে না। বুঝেছো সবাই RL কেন লিখবো না আমরা? আরএল লিখলে তো ওই লোডের অ্যাক্রস লোডটা দেখাবে তাহলে। হ্যাঁ, লোড তো আমার দরকার নেই, আমার রোটারের কপার লস চেয়েছে, তাহলে হবে এটা। তাহলে এটাকে যদি আমরা মডিফাই করি 3 ইন্টু এখানে I2 ভ্যালু যদি দেয়া না থাকে তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই বের করে নেব কত? R2 বাই S R2 বাই S X2 ইন্টু R2, মানে X2 স্কয়ার, সরি, হ্যাঁ R2, এভাবে লিখতে পারি। এবার আমাকে একটা জিনিস তোমরা বলো, তুমি এখানে সাপ্লাই দিলে, এখানে স্টেটারে ওয়াইন্ডিং আছে, স্টেটারের ওয়াইন্ডিং এ যা লসেস হবে এটাকে আমরা কি বলবো? স্টেটারের ওয়াইন্ডিং এ এখানে যেখানে দেখো স্টেটার কপার লস, আবার এইটা এই যে ওয়াইন্ডিং যেখানে প্লেস করা থাকে সেটাকে কোর বলা হয়, স্টেটার কোর। এখানে কপার লসও হবে, স্টেটার কোর লসও হবে। ইয়েস স্যার, হ্যাঁ তাই তো। কোর লসও হবে, দুটোই, কারণ এখানে তো ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ,
এখানে তো ফ্লাক্স ক্রিয়েট হচ্ছে, আর ফ্লাক্স ক্রিয়েট হলে কি হবে, হিস্টেরিসিস আর হিস্টেরিসিস লস হবে, Yes, sir. Yes, sir. Yes, sir. ফ্লাক্স ক্রিয়েট হলে ইডি কারেন্ট লস হবে। তার মানে কি, এটা কি যেখানেই কন্ডাক্টর থাকে ওটাই আমাদের কোর, সরি ওটাই আমাদের কোর, ওখানে কপার লসও হবে, কোর লসও হবে। ক্লিয়ার? Yes, Yes, sir. এবার এইখানে যখন লসেসটা হয়ে গেল, ধরো এটা সব মিলে একটা লসেস সামথিং, এই লসেসটা হওয়ার পর যে ফ্লাক্সটা রোটারে পৌঁছাবে তার মাঝখানে এয়ারের মধ্যেও কিছু লসেস হবে, এখানে তো মাঝখানে এয়ার গ্যাপ, yes, sir. সেটা করলো। এটাকে বলা হয় এয়ার গ্যাপ লস, পিজি দিয়ে লেখা হয়, পিজি। এটাকে বলা হয় এয়ার গ্যাপ পাওয়ার বা এয়ার পাওয়ার ড্রপ মানে আলটিমেট লসেস। তাহলে দিস ইজ কল্ড এয়ার গ্যাপ পাওয়ার। Yes, sir. তাহলে এই এয়ার গ্যাপ পাওয়ারটা ভালো করে বোঝো, এই এয়ার গ্যাপ পাওয়ারটা কোথায় হচ্ছে, এই এয়ারের মধ্যে। Yes, sir. তাহলে এই পাওয়ারটাকে দেখো তো, এই এয়ার গ্যাপ পাওয়ারটাকে আমরা কি লিখতে পারি যে পাওয়ার রোটরের অ্যাক্রসে পাওয়ার, এই এয়ার গ্যাপ পাওয়ারটা হুম। কার কার সামেশন, কার কার সামেশন বলতে পারবে আমাকে? বলবো? तो रोटर बताओ बताओ। तो रोटर के क्रॉस जो पावर है माइनस स्टेटर के क्रॉस जो पावर। एग्जैक्टली, रोटर के अक्रॉस जो पावर होगा माइनस स्टेटर ওইটা के, মাইনাস হইতো। হ্যাঁ। বা পাওয়ার, এটা আমরা কি বলতে পারি, রোটার কপার লস বলতে, ইয়ে আমাদের স্টেটারের যে কপার লস হয়েছে Yes, sir. প্লাস, কপার লস প্লাস স্টেটারের কোর লস। না এটাকে আমরা কোর লসটাকে এখন নেগলেক্টেড ধরে নিচ্ছি, ঠিক আছে, ঠিক আছে। ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা নেগলেক্টেড আছে। হ্যাঁ, তাহলে পিজি ইকুয়াল টু পিসিইউ প্লাস পিএম বলতে পারি আমরা, মেকানিক্যাল পাওয়ার। মানে দেখো, এই এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল টু আমরা কি বলছি, এইখানকার পাওয়ার ড্রপ প্লাস এখানকার পাওয়ার ড্রপ। তার মানে কেন বলছি ভালো করে বোঝো, এয়ার গ্যাপের যে পাওয়ারটা, এয়ার গ্যাপের পাওয়ার যেটা, যে পাওয়ারটা এসে এখানে ঢুকবে, এয়ার গ্যাপের পাওয়ারটা, তার মানে কি দেখো, এখানে আমাদের কানেকশন কি ছিল, এইভাবে ছিল তো, Yes, sir. তাহলে এখানকার ভোল্টেজ সাপ্লাই আর এখানকার ভোল্টেজ সেম ধরে নিলাম এখনই। আবার কি দেখলাম যে E1 ইকুয়ালস টু E2 হলো, হুম। তাহলে E1 ইকুয়ালস টু E2 কেন হলো, ওটা নেগলেক্টেড ধরা ছিল মাঝখানে এয়ার গ্যাপ। এক্স্যাক্টলি, এয়ার গ্যাপটা নেগলেক্টেড ধরা ছিল। এবার এই এয়ার গ্যাপ পাওয়ারটাই তো কোথায় ইনপুট করছে, এয়ার গ্যাপ পাওয়ারটাই তো দেখো, এবার সার্কিটে চলে আসো, এই এয়ার গ্যাপ পাওয়ারটাই তো রোটারে ঢুকছে। Yes, sir. হ্যাঁ স্যার, হ্যাঁ। তার মানে তুমি যে সাপ্লাই পাওয়ারটা দিয়েছো সেটা কিছুটা লসেস হয়েছে, বাকি যেটা পড়ে আছে যেটা এয়ার গ্যাপ পাওয়ার, সেটাই কোথায় ঢুকছে, রোটারে ঢুকছে। রোটারে ঢুকছে। তার মানে রোটারের ইনপুট কি, পিজি। Yes, sir. হুম। তাহলে রোটারের যে লসেস গুলো হবে সেটা রোটারের আউটপুট প্লাস লসেসই তো ইনপুট। Yes, sir. তাহলে এটা রোটারের হ্যাঁ। ইনপুট, এটা রোটারের লস, এটা রোটারের আউটপুট। Yes, sir. হ্যাঁ 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 বুঝছি। ক্লিয়ার? তাহলে একদম। রোটারের ইনপুট হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার ইকুয়াল টু রোটারের আউটপুট প্লাস কপার লস। বলো বলো, ক্লিয়ার তো? Yes, sir, yes, sir, বুঝেছি। তাহলে রোটারের কপার লস কি হবে, 3I2 স্কয়ার ইন্টু R2, রোটারের কপার লস বলছি, প্লাস হ্যাঁ স্যার, আসতে হবে। এবার মেকানিক্যাল পাওয়ার এখনই আমরা কি বের করলাম, মেকানিক্যাল পাওয়ার যেটা সেটা হচ্ছে 3I2 স্কয়ার ইন্টু RL, মানে RL এর অ্যাক্রসে যেটা লস। হুম। দেখো এই যে PM কি বের করেছি, এই যে RL এর জায়গায় কি লিখেছি আমরা, 2 ইন্টু 1/s মাইনাস 1, আলটিমেট তো এটা RL। Yes, sir. Yes, sir, yes, sir. হ্যাঁ, তাহলে PM ইকুয়াল টু আমরা লিখতে পারি তো এটা, এই যে 3 ইন্টু I2 স্কয়ার ইন্টু RL। হুম। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমাদের বেরোবে এয়ার গ্যাপ পাওয়ার,
আরে মেশিনকে ভেজে খাইয়ে দেবো, দাঁড়াও তোমাদেরকে। ভেবো না একটা বই পড়ে এরকম লেভেলের কনসেপ্ট তৈরি হয়, 5টা বই পড়েছি আমি, খেটেছি এটার পেছনে। হ্যাঁ, তো সোজা নয়। বলো, এটা কি বুঝলে আমি কি করলাম এই লাইনটা? হ্যাঁ স্যার, ওটা ইয়ে করে দিলেন। আর এর জায়গায় বসিয়ে দিলাম R2 ইন্টু 1/s-1 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, দেখো এটা কেটে গেল। তার মানে পি R2 এর জায়গায় পি কেন আসলো? কোথায় বলো তো? ও না, ওটা R2 আছে। আচ্ছা ঠিক আছে, ওটা R2 না, হ্যাঁ। পাশেরটা। এটাও R2। প্লাসের আগেরটা। ও এটা সরি, এটা R2। হ্যাঁ, আরই আছে, আমি একটু স্পিডে লিখছি তো। ঠিক আছে, তাহলে এই দুটো কাটলো তো। তাহলে কি পড়ে থাকলো? 3I2² ইন্টু R2/s। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার যদি তোমাকে বের করতে বলে, আর যদি তুমি স্লিপ জানো এবং কারেন্ট জানো, আর যদি R2 জানো, তাহলে এয়ার গ্যাপ পাওয়ার বেরিয়ে যাবে তো। হ্যাঁ, বুঝলে, এয়ার গ্যাপ পাওয়ার বেরোলো। চলো এবার আমরা দেখবো হচ্ছে টর্ক ডেভেলপড বাই এ রোটারের মধ্যে কতটা টর্ক ডেভেলপ হবে। আগে বলো আমাকে, এই এয়ার গ্যাপ যেখানে আছে, ডিউ টু দিস এয়ার গ্যাপ পাওয়ার যে টর্কটা ডেভেলপ হবে, মানে ডেভেলপ টর্ক ডিউ টু দিস এয়ার গ্যাপ পাওয়ার, ডেভেলপ টর্ক, এটা কোথায় হয়? টর্ক ডেভেলপ বা ইনডিউস টর্ক বা ইলেকট্রোম্যাগনেটিক টর্ক যেটা হচ্ছে, সে মানে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে, সেটাকে কি বলবো আমরা? এয়ার গ্যাপ পাওয়ার ডিভাইডেড বাই ওমেগা এস না ওমেগা আর। দেখো ভালো করে, এই যে এই জায়গাটা ভালো করে বোঝো। এয়ার গ্যাপ পাওয়ারের জন্য যে টর্কটা ডেভেলপ হবে এয়ার গ্যাপের মধ্যে, সেখানে এয়ার গ্যাপের স্পিডটা কত? এয়ার গ্যাপের স্পিড বলতে এয়ার গ্যাপটা মানে এয়ার মিডিয়ামটা কত স্পিডে ঘুরছে, আমাদের ম্যাগনেটিক আরএমএফটা কত স্পিডে ঘুরছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, রোটেটিং এনএস স্পিডে ঘুরছে না, এনএস। শুধু রোটারটা যেটা বেরিয়ে আছে, মানে রোটারটা টোটাল এনআর স্পিডে ঘুরছে। তুমি কার টর্ক ডেভেলপ বের করছো? তুমি এয়ার গ্যাপের পাওয়ারের জন্য টর্ক ডেভেলপ বের করছো। তার মানে তোমাকে যদি বলে ডেভেলপ টর্ক কত হবে, সবসময় মনে রাখবে ডেভেলপ টর্ক কিন্তু এয়ার গ্যাপ পাওয়ারের জন্যই বের করানো হয়। তাহলে ডেভেলপ টর্ক ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? এয়ার গ্যাপ পাওয়ার বাই ওমেগা ইন্টু এস। এটা কি হবে? সিনক্রোনাস স্পিড। তার কারণ কি, এয়ার গ্যাপের মধ্যে এটা কত স্পিডে ঘুরছে? ওই তো এনএস তো সিনক্রোনাস স্পিড, তাহলে এনএস স্পিডে 2π ইন্টু ns। দিস ইজ আ ডেভেলপ টর্ক। বোঝা গেল? হ্যাঁ, এবার এখানে পিজির জায়গায় আমরা এটা বসাতে পারি। তাহলে ডেভেলপ টর্ক ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? 3 ইন্টু I2² ইন্টু R2²/s। রাইট? বলো, তাহলে এই পর্যন্ত সবার ক্লিয়ার তো? হ্যাঁ, এটা এখানে ভালো করে দেখবে। নেক্সট দিন টর্কের ইকুয়েশন আবার পড়াবো। আজকে আমরা একটু লসেসে চলে যাচ্ছি। হ্যাঁ, লসেসটা বলে ছেড়ে দেবো, কারণ আমি যদি আরো টর্ক পড়াই সব গুলিয়ে ফেলবে। আগে এটা পড়বে, নেক্সট দিন। স্যার এটা আরেকবার বলুন না স্যার, এই যে নিচের যে লাইনটা করলেন ওটা। ডেভেলপ টর্ক, তাই তো? ডেভেলপ টর্ক ইকুয়ালস টু পিজির জায়গায় এটা বসালাম, ও এটা ডিভাইডেড বাই এটা লিখতে ভুলে গেছি আমি। সেটাই পিজির জায়গায় এটা তো পিজি ইকুয়াল টু তো এটা বেরোলো। হ্যাঁ, তাহলে পিজির জায়গায় এটা লিখে দিলাম 3 ইন্টু I2² R2/s ডিভাইডেড বাই কত হবে? 2π ইন্টু ns। 2π ইনটু হ্যাঁ, এবার এটা ns বাই 60 লেখা মানে কি হতো? স্পিডটা আরপিএম এ লেখা। তার মানে এটা ডিভাইডেড বাই যদি 60 করো, তাহলে এই স্পিডটা কি আছে? আরপিএম এ আছে। যদি 60টাকে না লিখো, তার মানে রেগুলেশন পার সেকেন্ড মানে আরপিএস এ আছে। বোঝা গেল? লিখতেও পারো, নাও লিখতে পারো, সেটা আমরা ইউনিটটা দেখে লিখবো। ইউনিটটা কি চেয়েছে, বোঝা গেল তো? যে আরপিএস এ দেওয়া আছে না আরপিএম এ দেওয়া আছে, যাতে দেওয়া থাকবে তাতে। 60 লিখলে স্পিড আরপিএম হয়, 60 না লিখলে আরপিএস হয়। বোঝা গেল? ইয়েস স্যার।
চলো এবার আমরা স্টার্ট করছি পাওয়ার লস। কি কি পাওয়ার লস হয়, 1 মিনিট দাঁড়াও আমি একটু আসছি। হ্যাঁ, দেখো কি কি লসেস হয় ইন্ডাকশন মোটরে, ভালো করে বোঝো। ফার্স্ট হচ্ছে কনস্ট্যান্ট লসেস, এই কনস্ট্যান্ট লসেস আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে স্টেটর কোর লস, সেকেন্ড হচ্ছে রোটার কোর লস, তিন নম্বর হচ্ছে মেকানিক্যাল লস। মেকানিক্যাল লসেসটা কোথায় হয়? সেই আমাদের শ্যাফটে, যেটাকে দুভাগে ভাগ করা যায়। ভাগটা হচ্ছে মেকানিক্যালটা মানে ওই লোডের অ্যাক্রস যে লসটা। এক্স্যাক্টলি ফ্রিকশন লস লোডের অ্যাক্রসে। হ্যাঁ, ফ্রিকশন অ্যান্ড ওয়াইন্ডেজ লসেস, আর সেকেন্ড ওয়ান হচ্ছে বিয়ারিং লসেস। বিয়ারিং এর মধ্যে যে লসেসটা হয়। আর 2 নম্বর হচ্ছে, এটা তো কনস্ট্যান্ট, এগুলো সব কনস্ট্যান্ট লস, এগুলো কনস্ট্যান্ট। 2 নম্বর হচ্ছে ভেরিয়েবল লসেস। তার মানে লোডের কারেন্ট ফ্লোর উপর যেটা ডিপেন্ড করছে, বা লোডের নট অনলি মানে মোট কথা পুরো সিস্টেমের কারেন্ট ফ্লোর উপর। তার মানে কপার লস আই স্কোয়ার আর, তার মানে স্টেটার আই স্কোয়ার আর লস, এটা R1 দিচ্ছি, স্টেটার মানে I1 স্কোয়ার ইন্টু R1। এটা আইটা কারেন্টটাকে চেঞ্জ করছি না, কারেন্ট আই হবে দরকার নেই, এখানে R1টা বলবো। আর রোটার আই স্কোয়ার ইন্টু R2, এই লস। এগুলো হচ্ছে ভেরিয়েবল, কারেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে টাইপস অফ লসেস ইন এ ইন্ডাকশন মোটর। প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদের লসেস গুলো হয়। তাহলে প্রথমে আমি সাপ্লাই দিচ্ছি স্টেটারে, স্টেটারে কোর লস কপার লস হলো, তারপরে ভেতরে ঢুকে গেল, ভেতরে ঢুকে যাওয়ার পরে মাঝে এয়ার গ্যাপের জন্য একটা লসেস হলো। ঠিক আছে, এবার ভেতরে ঢুকে গেল, ভেতরে রোটারে আবার কপার লস কোর লস হলো। রোটারে কপার লস কোর লস হওয়ার পর এবার শ্যাফট দিয়ে যখন বাইরে বেরোচ্ছে, সেখানে আবার বিয়ারিং এর জন্য ফ্রিকশন হচ্ছে, ওখানে একটা লসেস হচ্ছে, আর এই ওয়াইন্ডেজ লসেস হচ্ছে, ফ্রিকশনের জন্য একটা লসেস হচ্ছে।